আমাদের ছোটবেলাতে যদি কেউ জিজ্ঞেস করতো যে বড় হয়ে কি হবে, তা আমরা অনেকেই বলতাম যে আগরতলার ভাষায় যদি বলি যে বড় হয়ে প্লেন চালাম। মানে অনেকেরই এটা ড্রিম ছিল আর কি, একটা বলতো। তোমার ক্ষেত্রে সেটা বাস্তবে পরিণত হয়েছে, এইটার ফিলিংসটা কেমন, এই জার্নিটা আর কি? জার্নিটা ফিলিংসটা অনেকটা ভালো। আচ্ছা, বাট যখন তুমি একবার অলরেডি পেয়ে যাও জিনিসটা, দেন ইটস ডিফারেন্ট। আচ্ছা, জার্নিটা ওয়াজ চ্যালেঞ্জিং। যখন আমরা কোনো চ্যালেঞ্জ ফেস করি, আমরা লাইক ওকে ফাইন, এটা আমাকে করতেই হবে এনি হাউ। তো আমরা সেটাকে এইভাবে নিই, চ্যালেঞ্জিং হিসাবে নিই। বাট একবার যখন তুমি চলে এসছো, নাও অল স্ট্যাগনেশন, ওকে ফাইন, ইটস এ জব অনলি। মানে এটাতে ঢোকার আগে ভীষণ রকম একটা ফ্যাসিনেশন ছিল অনেক, বাট এখনো আছে, এরকম না। দ্য অনলি থিং ইজ, এখন যেটা তুমি বলো যে আমার জব করতে ভালো লাগছে না, ওকে ফাইন ফাইন, তো আমার 6 to 5 জব না, রাইট? ঠিক আছে আমার। এবং তোমাদের তো রোজ দিনই নানা রকম চ্যালেঞ্জ ফেস করতে লাগে, ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, ডিফারেন্ট ওয়েদার কন্ডিশন হচ্ছে। তো ওই জিনিসটা এখনো এনজয় করছি। জানি না ফিউচারে কতদিন এনজয় করবো, বাট এখন এনজয় করছি আমি। তোমার কি ছোটবেলা থেকেই ড্রিম ছিল যে তুমি পাইলট হবে? তো স্টার্টিং আমি তোমাকে বলে দিচ্ছি, যখন বাজারঘাট স্টেডিয়ামটা যখন একবার ইনগ্রেশন হচ্ছিল, তখনকার গভর্নমেন্টে এখানে থ্রু এয়ারফোর্স একটা এয়ার শো করেছিল। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো এয়ার শো যখন করেছিল তখন আমি দেখেছিলাম, লাইক ইটস আ ডিফারেন্ট থিং, আমিও ট্রাই করতে পারি। তখন আমার পাশে যে আমার, তুমি কোন ক্লাস? সেকেন্ড ও থার্ড স্ট্যান্ডার্ড ছিলাম তখন। অনেক ছোট, অনেক ছোট। তখনই আমি দেখেছিলাম, আচ্ছা এটা মানে ওই if somebody can fly this, আমিও তো হতে পারি, why not? তো ওইটা তো এয়ারফোর্স ছিল, কোনো আইডিয়া, তখন কোনো ডিফারেন্সিয়েট জানতাম না এয়ারফোর্স আর এয়ারলাইনের মধ্যে কি ডিফারেন্স, তো কিছু আইডিয়া ছিল না। বাস এটুকু জানি চালাবো একদিন। তখন পেপারের মধ্যে, দৈনিক সময় পেপারের মধ্যে তখন ডে টু ডে কোন ফ্লাইটটা আসবে, কয়টায় আসবে লেখা থাকতো। তো আমি কি করতাম, আমার এখন মনে আছে, তখন জেট এভারেস্ট নামতো, 5:15 জেট এভারেস্ট নামতো, 9W915 আই থিঙ্ক। তো আমার ছাদের উপর থেকে আমি ওইটা ট্রেস করতাম ডেইলি। আচ্ছা আচ্ছা। এই সানলাইটের মধ্যে উপরে গিয়ে আমি 4টা থেকে একটা কিংফিশারকে ট্রেস করতাম, যেটা 4:15 আসতো, আর এটা হচ্ছে 5:15। দুটোকে আমি ট্রেস করতাম ছাদের উপর ডেইলি। এরকম ভাবে আস্তে আস্তে হতো। যখন কোনো পেপার আসতো সেটার মধ্যে টিকিট যখন সেল করবে, তো টিকিট তো নিচে অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, বাট একটা প্লেনের ছবি থাকবে, ইজ টু কাট দ্যাট ফটো, সেটা আমি আমার কাছে রাখতাম। আচ্ছা। তো অল পেপারস এর মধ্যে যতগুলো পেপার থাকতো সব ওখানের মধ্যে ফ্লাইটের ফটো থাকলে সেটা মনে হয় আমি কেটেছি আমার বাড়ি থেকে। তো এরকম ভাবে আস্তে আস্তে স্টোর করছিলাম। তো এটা নিয়ে একটা মজার কথা মনে আছে, আগে কিন্তু তোমার এয়ার ইন্ডিয়ার মধ্যে ওই প্রিন্টেড টিকিট দিত, এখন তো টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে, এবং ওদেরটা ওই 3-4 পাতার টিকিট থাকতো, এবং ওপরের দিকে বেশ সুন্দর করে একটা ফ্লাইটের ছবি থাকতো, এবং সেগুলো আমিও বেশ অনেকদিন কালেক্ট করতাম আর কি। এবং যখন থেকে সেটা বন্ধ হয়ে গেছে আমার বেশ মন খারাপ ছিল যে কেন এখন আর টিকিট দেয় না। এখন তো আগে তো আমরা প্রিন্ট আউটও করতাম, ধরো কিনে প্রিন্ট মানে টিকিট কেটে প্রিন্ট আউট করতাম, এখন তো মোবাইল দেখেই কাজ হয়ে যাচ্ছে। মোবাইল দিয়ে হচ্ছে এখন। এক্স্যাক্টলি। এখন জানি না মোবাইল দিয়ে আর কতদিন যাবে, এখন ফেস টু ফেস চলছে। ডিজিলকার কি হবে ইভেন আই ডোন্ট নো। তো ওই তখন থেকেই স্টার্ট। তারপরে এনসিসি গেলাম। এনসিসি আই থট কি এনসিসি থ্রুতে যদি কোনো রকমে পেয়ে যাই। আচ্ছা, এটা আমার থট, কেউ আমাকে বলেনি, কিন্তু কাকে জিজ্ঞেস করবে। ঠিক ঠিক ঠিক। বাড়িতে দে আর নট দ্যাট টাইম সাপোর্টে তো ছিলই না, বিকজ এরকম না মানে ওদের কোনো ইচ্ছে ছিল না, বাট ইটস লাইক কিছু যদি হয়ে যায়, ক্র্যাশ হলেই তো শেষ। ইভেন আজকে যে রিসেন্টলি যে ক্র্যাশ হলো 2 দিন আগে, যেটা হলো সেটার পরে আজকে আমার মা জানতে পেলো। আমি চুপ ছিলাম এতদিন ধরে, বাট ফেসবুকে তো সব চলে আসে আজকাল, সব চলে আসে। বাস চলে এসে বলতে তুই আমাকে জানাস না এরকম হয়েছে, আমার ভালো লাগে না, তুই বেশি দিন জব করবি না, ছেড়ে দে। ওয়াই? তো ওই তখন থেকে ওইটাই ওদের ডর যে যদি কিছু হয়ে যায়। ঠিক ঠিক ঠিক। বাট ওই আমার ইচ্ছে হতেই হবে। তো তুমি পড়াশোনা শেষ করলে উমাকান্ত স্কুল থেকে, রাইট? উমাকান্ত স্কুল থেকে শেষ হওয়ার পর তারপরে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যে জার্নিটা স্টার্ট হলো, সেই জার্নিটা কিভাবে, মানে কিভাবে প্রিপারেশন নিতে লাগে, কি কি পরীক্ষা ফেস করতে লাগে? আমি তো 2013 পাস আউট হয়েছিলাম। 13 আমি ট্রাই করেছিলাম, বাট ফ্যামিলি তখন বলছেন না, রেডি ছিল না। প্লাস ফাইন্যান্সিয়ালিও একটা হিউজ অ্যামাউন্ট, এটা একটা স্মল অ্যামাউন্ট না, যেটা সবাই ফ্যামিলি বলবে আজকে ঠিক আছে কালকে তুমি যাবে, আমি প্রিপেয়ার করে দিয়ে দিচ্ছি, এটা হবে না, টাইম লাগবে। তো তখন আমার দ্বারা পসিবল হয়নি। তো ইঞ্জিনিয়ারিং এমবিএ ওটা তো করলাম। আফটার দ্যাট যখন আমি এমবিএতে ছিলাম, তো এমবিএতে ইঞ্জিনিয়ারিং টু এমবিএতে ডাইরেক্ট যখন শিফট হয়েছিল, ইঞ্জিনিয়ারিং করেছিলাম মেকানিক্যালের উপরে। ওকে। এমবিএ করেছিলাম। এমবিএতে ফাইন্যান্স একটা টপিক রয়েছে, তো ওইটা আমার মাথায় ঢুকছিল না। ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বিকজ কমার্স অ্যান্ড সায়েন্সের মধ্যে অনেক ডিফারেন্স হয়েছে। অঙ্ক পড়াটা ডিফারেন্ট, ওইসব ডিফারেন্ট। তো
আমার একজন ফ্রেন্ড ছিল ওখানে, ওকে পানিশমেন্ট দিয়েছিল যে তুই আমাকে শেখাবে, সে আমাকে শেখাবে। আমি বলছি ওকে ফাইন। তো আমি বলছি চল আমরা রেস্টুরেন্টে যাই, গিয়ে বসে তুই আমাকে শিখিয়ে দিস। তখন যখন বসেছিলাম আমাকে বলছে আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, আই ওয়ান্টেড টু বিকাম এ পাইলট বাট ये तो फंस गया मैं। তো আমি বলছি আরে আমার ভাই তো পাইলট। আচ্ছা, সেটা আমার ভাই ফ্রম इंडिगो। আচ্ছা अच्छा तो बस देन ही इज लाइक तू बन जा भाई, मैं देखता हूँ सब कुछ कर दूंगा मैं। ঠিক আছে, ওই পেলাম। আচ্ছা, দেন মানে ওখান থেকে একটা ক্লু জাস্ট স্টার্ট করলো যে একজন আমাকে যেমন গাইড করতে পারবে পেলাম। দেন হে আমাকে বললো যে ওকে ফাইন তুমি ফার্স্ট মেডিকেল করো, ওকে মোস্ট ইম্পর্টেন্ট। মানুষ সেটা করছে না আজকাল, মানুষ ফার্স্ট চলে যাচ্ছে এভিয়েশন ফিল্ডের মধ্যে, দেন মেডিকেলে আনফিট হলো তো শেষ, রাইট, ইউ ক্যান্ট ফ্লাই। তো সে আমাকে এরকম ভাবে গাইড করেছে ফার্স্ট থেকেই, যে ফার্স্ট গো দেয়ার, মেডিকেলি তুমি ফার্স্ট ক্লিয়ার হয়ে যাও, দেন ইউ আর ফিট টু গো। তো আমি ফার্স্ট মেডিকেলি ফিট হয়েছি কিনা সেটা আমি দেখেছি। ক্লাস 2 প্রথম দিলাম ফ্রম পুনে, দেন ক্লাস 1 মেডিকেল। আচ্ছা, ফ্রম মানে এটারও কিছু পার্ট আছে, দুটো পার্ট রয়েছে। ওকে, তুমি যত পাইলটরা ফ্লাই করছে ওদের ক্লাস 1, আচ্ছা ক্লাস 1 মেডিকেল। বেসিক্যালি কি দেখা হয় এটার মধ্যে? এই জায়গায় A to Z সবকিছু ইন্ডিয়ান এয়ারফোর্সে যা দেখবে, মেবি এদের লিমিটেশনটা একটু হাই থাকবে আমাদের থেকে, আমাদের একটু কম, বাট সব দেখবে। এদের স্পেক্স দিয়ে এদেরকে অ্যালাউড না, আমাদেরকে অ্যালাউড। আচ্ছা, অনেকের ডাউট থাকে স্পেক্স থাকলে কি আমরা করতে পারবো না, ইয়েস আমরা পারবো। ভিশনটা 6/6 হতে হবে। ওকে, ডক্টরকে জিজ্ঞেস করলে হবে আমার ভিশনটা কি, উইথ গ্লাস 6/6। যদি গ্লাস ছাড়া তো অবভিয়াসলি 6/6 নাই আমি, বিকজ তাই তো আমি স্পেক্স পড়ছি। তো বাস ওইটাই, ওরা A to Z দেখবে তোমার সবকিছু ঠিক আছে কিনা। মানে সি ফ্র্যাকচার হতেই পারে, কোনো প্রবলেম নেই, বাট ফ্র্যাকচার হয় তুমি পা যদি মুভমেন্ট না করতে পারো দেন তো হতে পারবে না। রাইট রাইট রাইট। তোমার এখানে একটা তোমার সাপোজ একটা রড রয়েছে, তো এইটাতে প্রবলেম হবে না এখানে, বাট যখন স্ক্যানিং করবে টিটি করে সাউন্ড করবে তখন বলবে এটা কি, ইউ উইল সে ইটস এ রড, ওকে, দে উইল অ্যালাউ। ওকে ওকে। তো ওই কিছু ধাপ রয়েছে, এদের কি কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, তোমার অ্যালার্জি যাতে বেশি না হয়, তো একটু মেনটেন থাকতে হয় আমাদের ওই সময়টা। তো বাস ফার্স্ট ক্লাস 2 দেবো, ক্লাস 2 দেওয়ার পরে ক্লাস 2 যখন আমাদের চলে আসবে, আফটার দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ফর ক্লাস 1 মেডিকেল। আচ্ছা, ক্লাস 1 মেডিকেল একটু স্ট্রিক্ট। তো ক্লাস 1 মেডিকেলটা হয়ই তোমার ইন্ডিয়ান এয়ারফোর্সের এখানে। ওকে, বাট অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ান এয়ারফোর্স দুটো হসপিটাল রয়েছে ইন্ডিয়াতে, একটা হচ্ছে মুম্বাই নানাপাতি, একটা হচ্ছে চেন্নাই অ্যাপোলো। এই দুটোতে তুমি প্রাইভেটলি তুমি করতে পারবে। আচ্ছা, বাট ওগুলো ছাড়া সব ইন্ডিয়ান এয়ারফোর্স। আমি ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে করেছিলাম ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লাস 1 মেডিকেলে ইউ আর সার্টিফাইড, গুড টু গো, মানে তোমার ডান। মেডিকেলে তোমার কোনো কিছু আর নেই। আর একবার এয়ারফোর্সে যখন, মানে ওটা কি একবারই করতে লাগে জাস্ট ঢোকার সময়? প্রত্যেক ইয়ার। আচ্ছা, এটা ফার্স্ট 1 বছর তুমি করলে, নাও মিন্স ইউ আর রেডি টু গো নাও। মানে এরপরে কি হবে, বেশিতে বেশি তোমার কিছু একটা অপারেশন যদি হয় 6 মাসের মধ্যে ঠিক ফিট হয়ে যায়। এক্স্যাক্টলি। মানুষের অনেকে কিডনি স্টোন হয়, ইটস ওকে, তুমি যাবে অপারেট করবে, অল ফাইন, গুড টু গো। ওকে ওকে, দ্যাটস ইট। তারপর তুমি ওই ক্লাস 1 মেডিকেল ডান। তারপর সে আমাকে বললো ওকে, যেহেতু আমি অলরেডি দুটো ডিগ্রি নিয়ে নিয়েছিলাম, অলরেডি লেট, তো আমার জন্য বেস্ট অপশন ছিল একটু জবটা সিকিউর করা। আচ্ছা, তো আমি ক্যাডেট প্রোগ্রাম চুজ করেছিলাম, ইন্ডিগো ক্যাডেট প্রোগ্রাম, যেটা আমি তোমাকে বললাম। তো এইটাতে কি হয়, ফার্স্ট আমরা কোম্পানিকে চুজ করি, সিলেক্টেড কোম্পানি। মানে আগে তোমার জব অফারটা আসবে বা জবের জন্য সিলেক্টেড হবে, তারপর তোমরা ট্রেনিং এর জন্য যাবো। এটার লাস্ট এজ কত, মানে কত বয়স পর্যন্ত? আমি 32 তে আমি লাস্ট। আমি যে কোম্পানিতে রয়েছি সেই কোম্পানির জন্য। অন্য কোম্পানিরা ডিফারেন্ট, এটার মধ্যে মার্কস রয়েছে, তোমার 10+2 এর মার্কস রয়েছে। ওকে, এটা কোম্পানি ওয়াইজ ডিফারেন্ট রয়েছে। আচ্ছা আচ্ছা। এগুলো একটু, এন্ড ওটা কি ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ডই হতে লাগবে নাকি? সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটাতে একটা কনফিউশন রয়েছে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হয় বিকজ সায়েন্সের মধ্যে আমাদেরকে ফিজিক্স প্লাস ম্যাথ রয়েছে। বাট তুমি যদি কমার্স থেকে হও তারপরে তুমি করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে তুমি ওপেন বোর্ড থেকে ফিজিক্স প্লাস ম্যাথটা এক্সাম দিয়ে দেবে। ওকে, বিকজ অ্যাজ পার ডিজিসিএর রুল তুমি শুধু ফিজিক্স ম্যাথ আর ইংলিশ থাকতে হবে, আর কিছু না। তো তুমি ওপেন বোর্ড যাও। ওপেন বোর্ডে আমার সাথে আমার ফ্রেন্ডস রয়েছে যারা কমার্স থেকে এসছে, দে আর ফ্লাইং উইথ আস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার কোনো ডিগ্রি কোনো মানে রাখবে না, বাস তোমাকে ফিজিক্স ম্যাথ অ্যান্ড ইংলিশ পাস হতে হবে টু বিকাম এ পাইলট। এখন কোম্পানিতে আসতে গেলে কোম্পানি নিজের হিসাবে কোনো একটা ক্রাইটেরিয়া ডিসাইড করে রাখবে, সেটা তো ডিফারেন্ট জিনিস। রাইট, এটা সব কোম্পানি ডিফারেন্ট থাকে। তো তারপরে তুমি কোম্পানি চুজ করলে?
ফার্স্ট আমি কোম্পানি চুজ করলাম, বিকজ সেই যে কোম্পানিতে আছে তো আমিও তো ওই কোম্পানি যাবো, আর ইন্ডিয়াতে এই কোম্পানিটা চলছে এখন, রাইট? তো আমি ডিসাইড করলাম এই কোম্পানিতে যাবো। তো ফার্স্ট অ্যাপ্লাই করলাম, করার পরে ইউএস ডিসাইড, তখন ইন্ডিয়ানটা অফ ছিল, বন্ধ ছিল, বিকজ তখন প্রি কোভিড টাইম, কোনো ব্যাপার না, সবাই ফ্লাইং করছে, ইউএস থেকে ফ্লাইং করছে, সবাই ভাবে যে ওকে ইউএস এর এক্সপোজারটা ডিফারেন্ট হবে। তো আমি বললাম ওকে ওকে ফাইন, লেটস গো ইউএস। তো ইউএস এর কোটেশন ছিল 1.5 CR, হিউজ। আমরা ওকে ফাইন, উইল ম্যানেজ সামহাউ, বাট ওখান থেকে করে ফেলি। তো অ্যাপ্লাই করেছিলাম, ফার্স্ট রাউন্ড সিলেকশন হয়ে গেছে আমার। আচ্ছা, সেকেন্ড রাউন্ডে জিডিতে, তখন যখন জিডিতে যাবো এর আগেই শুনতে পারলাম যে ইউএস ফিনিক্সটা স্টপ করে দিয়েছে এদের ইনটেক, বিকজ এদের এখানে এত স্টুডেন্ট হয়েছিল, তো এদের জন্য কমপ্লিট করে ওই স্টুডেন্টগুলোকে ডেলিভার করা আমার কোম্পানিকে, ইট ওয়াজ টাফ। সো দে সেড ওকে ফাইন, আমরা ইনটেক করবো না, আচ্ছা, এখন জন্য স্টপ। বাই দিস টাইম আমি তো অলরেডি একটা ইন্টারভিউ দিয়ে দিয়েছিলাম, এবং এটা কোম্পানি অলরেডি নিজস্ব রেকর্ড রেখেছে। তো আই অ্যাপ্রোচ টু কোম্পানি, এরকম হয়েছে, এখন কি করবো? তো বলেছে ঠিক আছে, তুমি ডিফারেন্ট জায়গায় যেতে পারো। আচ্ছা, দেন আই ডিসাইড নিউজিল্যান্ড, বিকজ সাউথ আফ্রিকা ছিল, তো ইনস্টেড অফ গোয়িং সাউথ আফ্রিকা, সবাই ভাবে ওই সব জায়গায় যাই, নিউজিল্যান্ড সব ভালো জায়গা দেখতে মেবি, তাই আমরা ওকে ফাইন, লেটস গো নিউজিল্যান্ড। বিকজ অ্যান্ড নিউজিল্যান্ডটা জাস্ট রিসেন্টলি স্টার্ট হয়েছিল তখন, জাস্ট কোভিড এর আসার জাস্ট 1 বছর আগে, 2019 স্টার্ট হয়েছিল। নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে সিলেকশন হয়েছে, দেন রেস্ট অফ দ্য প্রসিজার যেমন জিডি রাউন্ড অ্যান্ড পিআই, সেটা ওখান থেকে কমপ্লিট হয়েছে, সিলেকশন হয়ে গেছে, অল ডান। 2020 জয়েন করলাম, জয়েন করার পরে আই ওয়াজ ইন দিল্লি। ওকে, লকডাউন আই থিঙ্ক 24th or 22nd স্টার্ট হয়েছিল, যেদিন লকডাউন হয়েছে সেই এক্সাক্ট সেম ডে আমি ট্রাভেল করেছিলাম লাস্ট, মানে আজকে 12টার পর থেকে লকডাউন, এরকম টাইমিং ছিল। তো বাস আমার তো কাজ হয়ে গেছিল, আমি জানতাম না লকডাউন হয়ে যাবে, বিকজ ইট ওয়াজ ট্রায়াল এন্ড এরর চলছিল তখন, মানুষ জানতো না কি হবে। দিল্লিতে আমার গ্রাউন্ড ক্লাসেস অল স্টার্ট, আমি আইএলস এর জন্য এক্সাম দিয়ে দিয়েছি, আমার ভিসা অ্যাবাউট টু গেট মাই ভিসা ফর নিউজিল্যান্ড, তখন কোভিড এসছে। আচ্ছা, অ্যান্ড দেন বাড়িতে চলে আসলাম। আর কি করবো, আই ওয়াজ পেইং মাই রেন্ট দিল্লিতে, আমি ছিলাম আগরতলাতে, বিকজ আমার সব জিনিসপত্র তো ছিল দিল্লিতে। 3 মাস 4 মাস ওখানেই সব রেন্ট পে করছিলাম, ওখানে থাকলাম। আমরা তখন একটা আইডিয়া ছিল মেবি কোভিড চলে যাবে 2-3 মাসের মধ্যে, বাস কোভিডও যায়নি, 1.5 বছর আটকেছি ওখানে। আফটার দ্যাট 1.5 বছর পরে আবার ইন্ডিগোকে আমরা অ্যাপ্রোচ করেছি, তখন কিউমুলেটিভলি অনেকই ছিল আমরা ওখানে, সবাই মিলে আমরা বলেছি যে নাও হোয়াট। এই 1.5 বছরের সময়টা তো একটা বিশাল একটা সময়, বিশাল সময়। এই সময়টা কোনোভাবে মনে হয়নি যে কিচ্ছু হচ্ছে না, লাইফটা কি কোথাও একটা থেমে গেছে কিনা? ডিপ্রেশন ডেইলি মনে এসছে। আচ্ছা, বাট ডিপ্রেশন তুমি কাকে শো করবে, বিকজ আমি চুজ করেছি না এখানে আসার জন্য, কেউ তো আমাকে বলেনি, আমাকে তো সবাই বলেছে। ফ্যামিলি কিছু বলছিল তখন? না, ফ্যামিলি ওইভাবে আমাকে ডাইরেক্টলি তখন কিছু বলেনি, বিকজ যখন লাস্ট ওরা ট্রাই করেছে টিল ইঞ্জিনিয়ারিং লাস্ট ইয়ার। আচ্ছা, যে আমি যখন বলেছিলাম আই ওয়ান্ট টু বিকাম পাইলট, বলতে আবার কেন এইটা নিয়ে, বাট টিল তখন দেখছে না হচ্ছে না, তো বলছে যা কর, একবার তো ট্রাই করবোই আমি, বিকজ পরে রিগ্রেট ফিল করতে বেটার একবার ট্রাই করি। এক্স্যাক্টলি, ফেল হয়ে গেলে ফেল হয়ে যাবে, নো প্রবলেম, বাট একবার ট্রাই করে ফেল হয়েছে, ঠিক আছে, ফেল তো হয় মানুষ, কি প্রবলেম। তো বাস তখন আমি বাড়িতে ছিলাম, বাট হ্যাঁ রিগ্রেট ফিল রোজ হচ্ছিল আমার, বিকজ আমি এখানে এসেছি, আমি বিজনেস জয়েন করতে পারতাম, কন্টিনিউয়াসলি পাওয়ার সাথে হেল্প করতে পারতাম। তোমাদের তো ফ্যামিলি বিজনেস রয়েছে, বাট ফ্যামিলি বিজনেসটা আমি যদি জয়েন করি তাহলে কি হবে, এটা বিজনেসটাকে বুঝতে অ্যাটলিস্ট 6 মান্থস লাগবে তোমার, বিজনেস তুমি বুঝলে 6 to 1 year, দেন তুমি ছেড়ে চলে যাবে, ওই বোঝার কি মানে লাভ কিছুই হবে না। আমি বলছি না, কারণ আমি চাইছিলাম না যে আমার ডিস্ট্রাকশন হয়ে যায়। ওকে, অনেস্টলি বলছি, আমি চাইছিলাম না, আমি এখানেই থাকবো, বিজনেস ওই হতেই লাগবে, অপশন নেই আমার কাছে, বিকজ এইবার তখন ছিল যে ঠিক আছে আমি ট্রাই করবো, বাট অলরেডি যখন অলরেডি তুমি একটাও জায়গা পার করে ফেলেছো, ফার্স্ট স্টেপ সিলেকশন হয়ে গেছে, নাও ইউ স্টার্ট, তুমি এখন পিছনে দেখতে পারবে না, ইম্পসিবল, তোমাকে এগিয়ে যেতে পারেন। বাই দ্য টাইম আমি অলরেডি 5 to 6 লাখ অলরেডি পে করে দিয়েছিলাম, যখন তুমি পেমেন্ট করে দিয়েছো তখন তুমি কি করে আসবে। তো গেল, বাস বাড়িতে বসেছিলাম কন্টিনিউয়াসলি, নাথিং, ওই দেবদাসের মতো টাইপ হয়ে গেছিল, দাড়ি কাটবো না, এই করবো না, সেই করবো না, রোজ আই ওয়াজ ওয়েটিং ফর কি একটা নিউজ আসবে, নাও আই শেভ এন্ড আইল গো। ওকে, ওই দিনটা আর আসেনি,
টিল দ্য লাস্ট আমাদেরকে অ্যাপ্রোচ করতে হয়েছে। দেন উই স্টার্টেড প্রেশারাইজিং কোম্পানি। যে তখন নিউজিল্যান্ড ওপেন হচ্ছিল না, বাট ইউএস সব বর্ডার ওপেন করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। বিকজ তখন তোমার ভ্যাকসিন চলে এসেছিল, ওদের কাছে তো ভ্যাকসিন অ্যাডভান্স ছিল। তো ওরা বলছিল ফাইন, আমরা তো ওদের বর্ডার ওপেন করে দিয়েছে। তো আমরা বলছি প্লিজ আমাদেরকে ওখানে যেতে দিন, এখানে না হলে। বাট পার্টিকুলার কোম্পানি যারা নিউজিল্যান্ডে হ্যান্ডেল করছিল, এদের জন্য তো লস। বিকজ 45 পিপল যদি ওখান থেকে চলে আসে, তাহলে ইটস এ 45 crore। এক্স্যাক্টলি। তো 45 crore এদের জন্য লস হিউজ। আর ওরা বলেছিল আমরা অলরেডি 6টা থেকে 7টা প্লেন অর্ডার করেছি তোমাদের জন্য। আচ্ছা, আমরা এখানে বসে আছি। তো অর্ডার বলতে ঠিক আছে তোমরা অর্ডার ক্যান্সেল করো। মানে কতগুলো শুনে এমন মনে হচ্ছে আমরা আগে হরেক মেলে প্লেন কিনতাম, গাড়ি কিনতাম, মানে ওই লেভেলে বসে কথা বলছে যে প্লেন কিনছে ওরা। এক্স্যাক্টলি। ওরা বলেছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, কানাডা থেকে এগুলো আসছে। আচ্ছা, আমি বলছি ওকে, বাট হোয়াট অ্যাবাউট আস? আমরা তো যেতে দিচ্ছ না তোমরা। তখন নিউজিল্যান্ড যে গভর্নমেন্ট ছিল, কারণ গভর্নমেন্টের একটা ভালো বড় পোস্টের লোকের সাথে আমাদের ভিডিও কনফারেন্স হয়েছে। দে হ্যাভ প্ল্যান যে আমাদের প্রাইভেট জেট দিয়ে আনাবে, এই করবে সেই করবে, অনেক কিছু চলছিল। এদের ডিফারেন্ট চলতে থাকে, বিকজ দে ওয়ান্টেড টু স্টপ আস। আমরা যখন অ্যাপ্রোচ করছিলাম যে আমরা চলে যাবো, নাও দে আর লাইক আরে ভাই এরা তো চলে যাবে, আমার তো 45 crore লস হবে। তখন এরাও ট্রাই করছে, আমরাও ট্রাই করছি এখান থেকে চলে যাওয়ার। ওকে, সামহাউ উই ম্যানেজড যে আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো আমাদের কোম্পানি আমাদের অফার দিয়েছে, ফাইন তুমি যাও, তুমি অন্যান্য জায়গা যেগুলো রয়েছে সেখানে তুমি চেঞ্জ করতে পারো। তো আমি সিলেক্ট করেছি ইন্ডিয়া। আচ্ছা, আমার মতো 14 থেকে 15 জন ইন্ডিয়াতে সিলেক্ট করেছে। কিছু ইউএস গেছে, কিছু লোকেরা ওইখানেই থেকে গেছে নিউজিল্যান্ডে, আর কিছু যারা ছিল এরা আই থিঙ্ক সাউথ আফ্রিকা না কোথায় গেছে, ইভেন আই ডোন্ট নো। মানে ওইখানে থেকে তোমার ট্রেনিংটা হবে নাকি? হ্যাঁ, ওইখানে ওদের ফার্স্ট যেটা আমরা কমার্শিয়াল পাইলট ট্রেনিং যেটা বলি, সিপিএল, ওইটা 200 ঘন্টা আমাদের ফ্লাইট করতে হয় ইন্ডিয়াতে, 200 আওয়ার্স। আচ্ছা, ওই ট্রেনিংটার জন্য আমি মানে ইনিশিয়াল ট্রেনিং যেটা বলে তুমি ফার্স্ট লাইসেন্স পাবে, আমার গাড়ির জন্য লাইসেন্স থাকে, তো ওই লাইসেন্সটা আমাদের ফ্লাইটের জন্য চাই। ওই লাইসেন্সটার জন্য আমাদের ডিফারেন্ট ক্লাব, মানে ফ্লাইং ক্লাব বলে এগুলো মানে এক কথা কলেজ। ওকে, যেহেতু ওখানে পড়াশোনা কম, ফ্লাইং বেশি হয়, তো ফ্লাইং ক্লাব বলে। বুঝতে পেরেছি। আমি ফ্লাইং করেছিলাম ইন্ডিয়া থেকে, আমার ফ্রেন্ডসরা করেছে ইউএস, আবার কিছু ফ্রেন্ড আবার ইন্ডিয়াতে। তখন বাই দ্য টাইম 2টো ফ্লাইং স্কুল স্টার্ট হয়ে গেছিল, বিকজ কোভিডের পরে এরা যখন দেখছিল যে স্টুডেন্টরা এখানে ইন্ডিয়াতেই রয়েছে, তো তখন এরা ইন্ডিয়ার ফ্লাইং স্কুলগুলো স্টার্ট করে দিয়েছিল। তো আমি ইন্ডিয়া চুজ করলাম। তো এই সব কিছু গাইডেন্স আমাকে ওই দিচ্ছিল। আচ্ছা আচ্ছা, যে আমি তোমাকে বলেছিলাম সব কিছু, এখানে জানো ওইখানে জানো সব কিছু। ইন্ডিয়াতে মানুষ থাকতে চায় না, যেটা আমি তোমাকে বললাম, বিকজ ইন্ডিয়াতে যে পেপার গুলো আছে সেগুলো একটু পড়তে হয় ভালো করে। আচ্ছা, একটু স্ট্রিক্ট রয়েছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে একটা আরটি এক্সাম দিতে হয় এবং সেটা ভাইভা হয়। আচ্ছা, তো ইন্ডিয়ান ওল্ড পিপল যারা রয়েছে, যারা ভাইভা নিতে আসে, তুমি জাস্ট বোঝো এদের নলেজ কিরকম হয়, রাইট? এদের নলেজ আর এদেরকে কনভিন্স করা ইটস টাফ। তো বাস তুমি যদি ওইরকম হও, এদেরকে কনভিন্স করতে পারো, দেন গুড টু গো। তোমাকে কি কোশ্চেন জিজ্ঞেস করেছিল ওটার মধ্যে? কোনো একটা মজার ঘটনা? আমার মজা তো জানি না, বাট আমাকে বলেছিল যখন আমি ওখানে ছিলাম রাইটিং, মানে এটা হচ্ছে তুমি রিটেন এক্সাম প্লাস ভাইভা, রিটেন ক্লিয়ার করলে দেন ভাইভা তুমি যাবে। তো আমি যখন রিটেন এক্সাম দিচ্ছিলাম, যে তোমার কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, এটা আমাদের কমিউনিকেশন এক্সাম হয় এটা, ঠিক আছে? উনি পেছনে বসে আমাকে বলছিল এইটা, আমি আনসার লিখছিলাম, বাট বাই দ্য টাইম আমি অলরেডি 100 ঘন্টার মতো ফ্লাইং করে ফেলেছিলাম। ওকে, তো আমার প্র্যাকটিক্যাল নলেজটা ছিল বেশি তখন। ওকে, আমি প্র্যাকটিক্যাল নলেজে আমি আনসার দিচ্ছিলাম ওনাকে, থিওরিটিক্যাল এত বেশি দিচ্ছিলাম না। আচ্ছা। সো আফটার যখন তোমার কমপ্লিট হয়ে যাবে পেপার, ইমিডিয়েটলি এটা তোমার সামনে চেক করবে পেপারটা। ওকে, তুমি ঘুরবে, তোমার সামনে চেক হচ্ছে, চেক করে যদি ইয়েস হয় তুমি যাবে ফর ভাইভা, নো হলে বাড়ি। আচ্ছা আচ্ছা। তো আমাকে উনি বলেছিল, মানে ধরো কারোর যদি নো হয়, মানে ওকে কি আবার চান্স দেওয়া হবে নাকি শেষ? ফর দিস পার্টিকুলার অ্যাটেম্প নো। আচ্ছা, বাড়ি যাবে, আবার যখন আসবে তখন আবার অ্যাপ্লাই করবে। ওকে, ওকে। সো প্রত্যেক বছর আই থিঙ্ক 6টা হয়, 4 থেকে 6টার মধ্যে হয় আরটিআর এক্সাম। তো আমি যখন ছিলাম, বাস আমার ফ্রেন্ডসরা অ্যাপ্লাই করছিল অন্যান্যগুলোর জন্য, চেন্নাই, এগুলো কিন্তু প্লেসে হয়। লাইক ফার্স্ট অ্যাটেম্প দিল্লিতে হলো, নেক্সট অ্যাটেম্প তোমার হায়দ্রাবাদ, বম্বে, কলকাতা, চেন্নাই, এরকম করে ঘুরে ঘুরে হবে। ওকে, ওকে। তো আমার ফ্রেন্ডসরা অন্য জায়গায় চেন্নাই বানে যাচ্ছিল, আমি বলছি না আমি প্রিপেয়ার্ড না, আমি কি করবো গিয়ে? दे लोग लेट्स गो, हम देख के आते, देखने का कुछ है ही नहीं। जब আমি জানি আমি ফেল করবো, আমি কেন যাবো ফেল করতে? ঠিক ঠিক, আমি লাইক না। তো আমি বলছি আমি ঘরে বসে তখন পড়াশোনা করেছিলাম। আমি তখন আমাদের ফ্লাইং স্কুলে কি হয়, যখন মনসুন চলে আসে ফ্লাইং একটু ডিলে হয়ে যায়।
আচ্ছা, বিকজ এই কম এক্সপিরিয়েন্সের মধ্যে তোমাকে ওরা পাঠাবে না ফ্লাইং করাতে। তো তখন তোমাকে কি করতে হবে? এটা কি একা একাই করতে লাগে না তোমার সঙ্গে? হ্যাঁ, সিঙ্গেল। মানে এই 200 আওয়ারের ব্যাপারটা যেটা একদম পুরো সিঙ্গেল। এটা ডিফারেন্ট আছে। 200 আওয়ার্স এর মধ্যে 100 আওয়ার্স তোমাকে সোলো করতে হবে। ও, ওই সোলোর মধ্যেও তোমাকে ক্রস কান্ট্রি যেতে হবে। ক্রস কান্ট্রি হচ্ছে তোমাকে 200 কিলোমিটার, অ্যারাউন্ড 200 কিলোমিটার ধরো, যাবে এক জায়গায়, এটা উপরে ফ্লাইং করে আবার চলে আসবে। ওকে ওকে। তো এরকম করে অনেকগুলো রুট করতে হয়, অনেকগুলো সার্কিট ল্যান্ডিং হয়, যেখানে তুমি উঠবে, লেফট নিবে, ঘুরবে, আবার নামাবে। এটা তোমার ল্যান্ডিং প্র্যাকটিস হয়। ওকে ওকে। আবার আরেকটা হচ্ছে জেনারেল ফ্লাইং বলি আমরা বলতাম তখন। এটা হচ্ছে অ্যারাউন্ড 50 কিলোমিটার আন্ডারের মধ্যে। আচ্ছা, তুমি ওখানে যাবে, ওখানে গিয়ে ডিফারেন্ট জিনিসগুলো প্র্যাকটিস করবে, যেটা আমরা করতে পারি না এসবে। আচ্ছা, ঠিক আছে, যখন একটু হলেই টার্বুলেন্স হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমরা তো ভয় পাই না, বিকজ এর থেকে জিনিসগুলো আমরা প্র্যাকটিস করেছি অলরেডি ওইখানে। তো ওইসবগুলো আমরা ওইখানে প্র্যাকটিস করি। ওকে। স্টল হয়ে গেল, কিছু হয়ে গেল, তখন কি করে রিকভার করবে, তো ওইসব আস্তে আস্তে করে প্র্যাকটিস করে, তো ওইটার আওয়ার্স আলাদা। তো তোমার যে 100 আওয়ার্স, এটা ওই ক্রস কান্ট্রি প্লাস জেনারেল ফ্লাইং প্লাস সার্কিট এন্ড ল্যান্ডিং প্র্যাকটিস, এটা যেন মিক্স হয়। আচ্ছা। আর বাকি 100 আওয়ার্স মেবি উইথ ইনস্ট্রাক্টর। আচ্ছা, তুমি বিকজ এরাও তো তোমাকে শেখাবে, ফার্স্ট এরাই শেখাবে, তারপরে তুমি করতে পারবে। এর মধ্যে ওরা চেকও নেবে তোমাকে ওই 100 আওয়ার্স ওটার জন্য। টোটাল 200 আওয়ার্স নিতে হয়। তো বাস তখন আমি অ্যারাউন্ড 120 or 30 আওয়ার্স করেছিলাম। মনসুন চলে এসেছে, তো আমি বলছি এবার তো ফ্লাইং হবে না, বেস্ট অপশন বাড়ি চলে যাই। আচ্ছা, আমি বাড়ি চলে এসেছি 2 মাসের জন্য। এই বাড়ি যখন এসে তখন আমি পড়েছিলাম ওই পেপারটার জন্য। আচ্ছা, বাড়িতে বসে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সেম অনলাইন ক্লাসেস চলছিল, ক্লাসেস নিয়ে পড়াশোনা করে একবারই দিয়েছি আমি দিল্লিতে, একবারই গড গ্রেস হয়ে গেছে আমার। আচ্ছা, ঠিক আছে, ওই তখন যখন এক্সাম দিচ্ছিলাম, আফটার এক্সাম উনি আমাকে জিজ্ঞেস করেছিল जब तुमको पता है ये सब चीजें तो गलत क्यों लिखा है? বলতে তোমার নলেজ তো আচ্ছা বাট গলত क्यों লিখা है? আমি কি করে জানি আমি কি লিখেছি? তখন যেটা এসেছিল মাথায় বলেছি তখন। এন্ড এক্সামটা এরকম হচ্ছে যে তুমি এখানে বসে আছো, তোমার পাশেও একজন বসে আছে, তোমাদের সবার মধ্যে হেডফোন লাগানো আছে। ওকে, ঠিক আছে, ওরও হেডসেট লাগানো আছে, দুজনকে কোশ্চেন সেম আসছে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ ও তো লিখে ফেলছে, তুমি তো লিখতে পারছো না, বিকজ আই ডোন্ট নো দ্য আনসার। ওই স্ট্রেসটাও রয়েছে। আচ্ছা, তো তখন যেটা আসে প্র্যাকটিক্যাল যেটা করি সেটাই চলে আসে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাস হয়ে গেছে দেন। এবং আই ওয়াজ সো লাকি এনাফ যে আমি সিলেক্ট হয়েছিলাম, ওই ছেলেটা হয়নি যে আমার সঙ্গে ছিল। ওকে, আমি গ্রেটফুল, দুজন সিলেক্ট হয়েছে, এর মধ্যে আমি একজন ছিলাম, আরেকজন ছেলে ছিল। তারপর যখন আমরা যাব ফর ভাইভা, সেখানে আবার দুজন আলাদা আলাদা মানুষ নেবে। ওকে, একজন ডিজিসি থেকে আসবে, উনি নেবেন 50 মার্কসে, আরেকজন আসবে ওই পার্টিকুলার ডাব্লিউপিসি থেকে, উনি আলাদা এক্সাম নেবেন। ওদের ডিফারেন্ট এক একজনের কোশ্চেন হয়। এরা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, কিছু কিছু মানুষ, হিউজ নলেজ। তো এদের সাথে আমরা হচ্ছে বকিস লানা করে চলে যাও, বিকজ আমরা কি জানবো, তুমি এর থেকে বেশি কি জানতে পারবে এট দিস এজ? ইম্পসিবল। তো বাস যতটুকু দিলাম ওদের কিছু না পারলে আমি বলতাম নো, আই ডোন্ট নো। ओके, डोंट ट्राई टू मेक इट के हाँ ऐसा ऐसा होता है, होता कुछ नहीं है। दे नो वेरी वेल आंसरটা কি। তুমি যদি কিছু বানাতে যাও এরা বুঝে যাবে আরে ভাই এ তো বানাচ্ছে কিছু একটা। তো ইজ বেস্ট অপশন। আমি যেটা করি, ইফ আই ডোন্ট নো আই ডোন্ট নো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এরা আমাকে গালি দিল, আমি শুনিনি, ঠিক আছে, সবাই যদি সবকিছু জানতো তাহলে আমরা কেন যাবো শিখতে? এক্স্যাক্টলি। তো বাস ওইখান থেকে ক্লিয়ার হয়ে গেছে বোথ। তো এটা আমার সবচেয়ে বেস্ট ছিল যে একবারে ক্লিয়ার করেছি। বাট এটা খুব ডিফিকাল্ট এক্সাম হয়, মানে যদি কোনো প্রিপারেশন না থাকে তাহলে হয় না। এমনিতে ওয়ান নাইট স্টাডি করে এই এক্সামটা তো হবে না, এটার জন্য প্যাটার্ন আলাদা। ইঞ্জিনিয়ারিং যখন মানে সবাই এক্সাম থাকে তো পরীক্ষার আগের দিন রাতেই সবাই পড়াশোনা করে, তুমি আর কি তখন এরকম অভ্যেসটাই ছিল নাকি এখানে এসে অভ্যেসে অনেক চেঞ্জ করতে লাগেছে? ওটা হবেই না, তো এই জায়গাটা এটা হবে না, বিকজ হিউজ পড়াশোনা করতে হয়। আর এইটা নিয়ে ওই ডিফিকাল্টিস হতে পারে না, বিকজ ইঞ্জিনিয়ারিং তো আমার ইচ্ছে ছিল না। তো আমাকে বলেছে ইঞ্জিনিয়ারিং কর, এক্স্যাক্টলি, বিকজ তখন কিছু অপশন ছিল না। ডক্টর তো আমার দ্বারা হবেই না, আমি জানতাম আগে থেকে, বিকজ ওই ডক্টর লাইনটা আমার জন্য ছিল না। তা আমি বলছি ঠিক আছে টেকনিক্যালি যাবো। তো টেকনিক্যাল অপশন কি? ইঞ্জিনিয়ারিং, সবাই এটাই করছে। মানে তাহলে কি কেউ আফটার 12, ধর 12 এর মধ্যে তো আমার ওই দুটো সাবজেক্ট রয়েছে, আই মিন ফিজিক্স, ম্যাথমেটিক্স এন্ড ইংলিশ, যদি থাকে তাহলে সে কি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে? আফটার 12 এ অ্যাপ্লাই করতে হয়। ও মানে ওই মাঝখানে ওগুলোর দরকারই নাই? কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা, এটা দরকারটা কোন সময় পড়ছে সেটাও বলে দিচ্ছি আমি। সাপোজ আজকে আমার এখন সবাই জব করছে, ঠিক আছে, ফ্লাইং এ জব করছে। একজন ছেলে 12
করে এসছে, আমি ইঞ্জিনিয়ারিং করে এসেছি। সাপোজ কালকে একটা কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেছে, আমরা দুজনের জবটা শেষ হয়ে গেছে, ওর কাছে কোনো এক্সপিরিয়েন্স নাই, সে তো 12 পাস, আমার কাছে ইঞ্জিনিয়ারিং এর জব আছে, অ্যাটলিস্ট সার্টিফিকেট আছে, আমি এখন যাবো একটা অ্যাটলিস্ট আমি জব অ্যাপ্লাই করতে পারবো, মানে অন্য আরেকটা লাইনে তুমি যেতে পারবে, ও অ্যাপ্লাই করতে পারবে না, সেটা হচ্ছে ড্রব্যাক আমাদের এই লাইনের মধ্যে। বিকজ আমাদের এক্সপিরিয়েন্স গুলো হয় আর্টসে, এগুলো কোনো ভ্যালু নেই, কোনো আইটিতে কোনো ভ্যালু নেই। হ্যাঁ, আবার তখন তুমি আইটি থেকে এখানে আসো, তোমার ওই 10 বছরের এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নেই এখানে, তো ওই ডিফারেন্ট। তো আমিও সবাইকে বলি একটা ব্যাকআপ থাকা উচিত, বিকজ এই লাইনটা খুবই মানে কি বলবো তোমাকে, কখন কোন সময় চেঞ্জ হয়ে যাবে ইভেন ইউ ডোন্ট নো। যেমন আমার চোখে দেখা এখন পর্যন্ত কিংফিশার শেষ হয়ে গেছে, জেট এয়ারওয়েজ শেষ হয়ে গেছে, গো এয়ার শেষ হয়ে গেছে, দে আর ফ্লাইং। এখন কালকে যে কোন কোম্পানি বন্ধ হবে না হবে না এটা আমি বলতে পারবো না, হতেই পারে। আবার তো নতুন নতুন কোম্পানিও আসছে এই জায়গাগুলোর মধ্যে, মানে নতুন নতুন কিছু তো এসছে ওই সেই জায়গায়, রাইট, আসছে, বাট বেসিক্যালি এই ডাউনটা হচ্ছে কেন, বন্ধ হয়ে যাচ্ছে কেন, কি কমতি রয়ে গেছে ওই জায়গায়? একটা এখন দেখো চেঞ্জ হচ্ছিল, ফার্স্ট যখন জেট এয়ারওয়েজ ছিল প্রথম, তো জেট এয়ারওয়েজ তো ফুল ক্যারিয়ার ছিল, একটা হচ্ছে তোমার লো কস্ট ক্যারিয়ার যেটা ইউজুয়ালি আমরা ফ্লাইং করি, ইন্ডিগো বগেরা, তখন এটা সার্ভিস বেস ছিল, যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা ফুল সার্ভিসও ছিল, এরা ডিফারেন্ট সার্ভিস দিত, লাইক খাওয়া টাওয়ার অনেক কিছু ভালো পেতাম আমরা। আমি একবার ট্রাভেল করেছিলাম, ফ্লাইং করেছিলাম নর্মালি ফ্রম কলকাতা টু বম্বে, অনেক কিছু খাওয়া টাওয়ার পেয়েছি, এত খাওয়ার তো দেওয়ার কথা না, আমি তো কিছু বুক করিনি, তাহলে ওকে ফাইন, মেবি কমপ্লিমেন্টারি। তো ওইগুলো যখন দিয়ে স্টার্ট করলো, প্লাস এদের কম্পিটিশন যখন হলো ইন্ডিগোর সাথে, লো কস্ট ক্যারিয়ার, তো ফার্স্ট অফ অল লো কস্ট, তুমি যখন একটা টাকা যখন পে করবে, একটা ফ্লাইটের মধ্যে 200 জন যদি ট্রাভেল করে, 180 পিপল উইল বি লাইক আমার তাড়াতাড়ি যেতে হবে ওখানে, 20 জন লাগবে, ঠিক আছে আমি ল্যাভিশ করে যাবো, তো ওরা 20 জনকে পাচ্ছে, এরা 180 জনকে পাচ্ছে, কম্পিটিশন ডিফারেন্ট হয়ে গেছে। লোকেরা ওখান থেকে বলছে ভাই ছাড়, আমাকে খেতে হবে না, আমি ল্যান্ড করে খেয়ে নেবো, বাট আমি তাড়াতাড়ি এদের কাছে যাই, এরা অনেক সস্তায় দিচ্ছে আমাকে। তো ওদের চ্যালেঞ্জটা বুঝতেই পারেনি কোম্পানিগুলো, যে এই ড্রাস্টিক চেঞ্জ একটা হয়ে গেছে ওখানে, তো কম্পিটিশন চেঞ্জ হয়েছে। তো কম্পিটিশনের জন্য আমি জানি না, মেবি আমার হিসাবে অনেক কিছু স্টাডিজ হতে পারে এটার উপর, কেস স্টাডিজ এবং ইন্টারনাল কি হয়েছে দ্যাট তো আই ডোন্ট নো, বাট এটা একটা রিজন। প্লাস গো এয়ারও অ্যাজ ওয়েল সেম হয়েছে। কিংফিশার তো আমার অনেক আগে ছিল, 2013-এ আমি তো মাত্র বেরিয়েছিলাম, তখনই ওটা শেষ, এবং ওদেরও সেই রকম অলমোস্ট সেই রকম ছিল প্যাটার্ন, ওই রকম ভাবে। বাট তখন অ্যাটলিস্ট মানে যে টপ লেভেল ম্যানেজমেন্ট ছিল, ওনার ডিফারেন্ট কারণেও কিংফিশার একটা রিজন ছিল, সেটা আরেকটা রিজন ছিল। বাট জেট এয়ারওয়েজ তো আমি এখনো কিছু আমার ফ্লাইং যারা করি, এরা জেট এয়ারওয়েজ থেকে এসছে, গো এয়ার থেকে এসছে, জেট এয়ারওয়েজ পিপল দে স্টিল মিস জেট এয়ারওয়েজ, তারা এত ভালো পায় ওই এয়ারলাইনটাকে, লিটারালি দেয়ার লাগে আমি যদি এখনো সুযোগ পাই এখনো যাবো। বুঝতে পেরেছি, ওই জিনিসগুলো এখন নেই কারেন্টলি যে কোম্পানিগুলো অপারেট করছে, দেয়ার লাইক আজকে এই অফার দিচ্ছে, কালকে যদি আরেকজন ভালো অফার দেয় সুইচ করে নেবে কোম্পানিতে, ওই জন্য বিকজ এরা এখন হচ্ছে একটা কম্পিটিশন চলে এসেছে, ভীষণ বড় একটা কম্পিটিশন, এখানে মার্জিন খুব কম, খুবই কম, অ্যান্ড ফিউল চার্জেস বাড়ছে ওখান থেকে, ওয়ার হচ্ছে তো ফিউল কস্ট বেড়ে যাচ্ছে, এর ফলে এরা লসে যাচ্ছে, এরা লসে যাবে তো এরা তো কোনো না কোনো আমাদের থেকে নেবে, আমাদের থেকে মানে কি ওই পাবলিক থেকে নেবে, ওই ঘুরে ঘুরে সবকিছু পাবলিকের উপরে আসবে, ওপর দিয়ে আবার কম্পিটিশন হচ্ছে, তো ইটস ভেরি ডিফিকাল্ট বিজনেস। তাই তো বললাম এই মানে এভিয়েশন ফিল্ডটা হচ্ছে খুব একটা ডাইনামিক, রোজ ডিফারেন্ট সিনারিও চলছে, পুরো বছর ভালো ছিল, হঠাৎ করে লাস্ট 7 দিনের মধ্যে 3টা ক্র্যাশ, 7 days, ভাবতেই পারিনি এরকম ক্র্যাশ, ইম্পসিবল তো হবে না, হয়েছে অবভিয়াসলি রিজন থাকবে, বাট লাস্ট মোমেন্টে হয়েছে, ইয়ারটা ভালোই ছিল, হ্যাঁ পুরো বছর কিন্তু অলমোস্ট একটা দুটো হয়েছিল, ঠিক আছে ওটা তো সব জায়গায় হয়, বাট একদম লাস্ট 7 দিনের মধ্যে 3টে জিনিস, ওইটাই তো একটা ব্যাকআপ থাকলে আই থিঙ্ক বেস্ট হয়। রাইট। এই যে তোমার পুরো জার্নির মধ্যে কিরকম ধরনের মানে পয়সার খরচ লাগে, মানে টাকা পয়সা কিরকম লাগবে, আমি যদি বলি যে পড়ার জন্য, এক্সামের জন্য? ওকে, তো টোটাল যেমন আমি ক্যাডেট প্রোগ্রাম করেছিলাম পার্টিকুলার কোম্পানি থেকে, তো ক্যাডেট প্রোগ্রামটা একটু টাকাটা একটু বেশি যাবে, বিকজ যেহেতু আমার জব সিকিউরিটিটা রয়েছে ওখানে, কোম্পানি আমাকে সিকিউরিটি দিচ্ছে, আফটার দ্যাট তুমি জব পেয়ে যাবে, তো এটার জন্য আমার খরচা আছে অ্যারাউন্ড বলছি আমি 95 to 1 CR আমার। যদি সেম জিনিসটা তুমি অন্য জায়গা থেকে করো উইদাউট জব সিকিউরিটি, এটা বলে কনভেনশনাল ওয়ে,
যেখানে তুমি ফার্স্ট আফটার 12 তুমি যাবে, তোমার মেডিকেল করাবে, অল পেপারস তুমি ক্লিয়ার করবে ফার্স্ট, তুমি নিজে ফ্লাইং স্কুল চুজ করবে, ওখান থেকে ফ্লাইং করবে, ফ্লাইং শেষ, দেন টাইপ রাইটিং করবে, দেন তুমি কোম্পানির জন্য অ্যাপ্লাই করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর তোমার কাছে কোম্পানির অপশন রয়েছে, বাট আমার কাছে কোম্পানির অপশন নেই, আমার একটাই কোম্পানি ছিল, ওটাই চুজ করেছে, ওটাতেই এখন জব। বাট তুমি ওইখানে গেলে মেবি অনেকগুলো পেতে, তো ওইখানে তো হয়তো বা 10 to 15 কিংবা 20 লাখ একটা ডিফারেন্স চলে আসতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে একটা বিশাল অ্যামাউন্ট, এটাকে কিভাবে অ্যারেঞ্জ করা, মানে লাইক তুমি কি এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করেছিলে নাকি, মানে কিভাবে তোমার ব্যাপারটা হয়েছিল? আমি এখন বাড়ি থেকে কি রিঅ্যাকশন ছিল? আমি জানতাম এটা তো আসবেই, বিকজ এটা এক্সপেন্সিভ, একটা আগে থেকে জানতাম। একদম কোয়াইট তো আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি তো বিজনেস জয়েন করব না, এন্ড আমার তোমার প্রপার্টি দরকার নেই। মানে তখন মানে মরিয়া হয়ে যায়, আমার ওটা লাগবে, তখন আমার ওটা লাগবে। আমি বলেছি আমাকে কোনো ফ্ল্যাট ট্যাট কিংবা কিছু জায়গা সম্পত্তি দিতে হবে না, আমাকে বাস এটা পড়ার জন্য তোমরা 50% দিয়ে দাও। আচ্ছা, দ্যাট ওয়াজ মাই এক্সাক্ট কল ফর মাই ড্যাড। আচ্ছা, তো বাবা বলছে ঠিক আছে যা, আমি তোর 50% আমি দিচ্ছি, 50% তুই নিবি। ওকে, আমি বলছি ওকে ডান, পেয়ে গেছি। এটা মুখে বলাটাই মেইন, না না অফকোর্স সবচেয়ে মেইন জিনিসটা। তো স্টার্টিং এ আমি আমার জন্য একটা এলআইসি ছিল, ওটা ভেঙে আমি ফার্স্ট পেমেন্ট করেছিলাম তখন। অ্যান্ড আমি যেটা করেছি সেটা হচ্ছে 60% আমার বাবা আমাকে স্পন্সর করেছে, আমার ফ্যামিলি, অ্যান্ড দেন যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ছিল সেটা আমি লোন নিয়েছি, স্টুডেন্ট লোন। ত্রিপুরার মধ্যে স্টুডেন্ট লোন নেওয়াটা খুব টাফ, আরো স্পেশালি ধরো এরকম একটা গ্রাউন্ড যখন থাকে। এক্স্যাক্টলি, সেটাই আমি বলতে চাইছিলাম। মানে আমি নিজে ব্যাংকে আছি, আমি বুঝি যে স্টুডেন্টরা যখন আসে কিভাবে অ্যাপ্লাই করতে লাগে, কি প্রসেসটা হয়। তো এটার জন্য তো আরো, মানে তোমাদের এখানে যখন ইঞ্জিনিয়ারিং এর জন্য কি অ্যাপ্লাই করে, এগুলো না গভর্নমেন্ট রেজিস্টার্ড। এক্স্যাক্টলি, এগুলো তোমার প্রুফ চাই না, গভর্নমেন্টে কোন গভর্নমেন্টে আছো তোমরা, এগুলো দেখে। আমাদেরটা কি, এরকম যখন বলি আমি ফ্লাইং ক্লাব, বলে হোয়াট ডু ইউ মিন ফ্লাইং ক্লাব? তুমি ডিজিসিএ, তাহলে ডিজিসিএ কি করছে, ফ্লাইং ক্লাব কি করছে? তো একদিন যে ব্যাংকে আমাকে লোন দিয়েছে, ওকে আমি লিটারালি বসে আমি ওকে এক্সপ্লেইন করেছি যে আমি কি করে আমি এই ফিল্ডে এসেছি, কি এক্সাম দিয়েছি। উনি আমার মার্কশিট চেয়েছিল, লেজের আমার মার্কশিট চেয়েছে দেখতে যে আমি পাস করেছিলাম না কিনা। বাই দ্য টাইম আমি অলরেডি ফ্লাইং স্টার্ট করে দিয়েছিলাম। আচ্ছা, আমাদের ঠিক আছে, মার্কশিট লাগে, যা লাগে আমি সব দিয়ে দেবো, বাট অ্যাটলিস্ট টাকাটা দাও লাস্টে। তো দুটো ব্যাংকই আমাকে লাস্টে অ্যাপ্রুভ করেছিল। মেজরিটি ব্যাংক দেবে না এর জন্য, বিকজ যেহেতু আমরা বর্ডার শেয়ার করছি, এটার একটা আছে প্রবলেম। তুমি যখন বর্ডার শেয়ার করো, ছোট ছোট লোন দিয়ে দেবে, বিজনেস লোন দিয়ে দেবে, বিকজ এন্টিটি রয়েছে, কার লোন দিয়ে দেবে, বাট স্টুডেন্ট লোন এত বড় হিউজ অ্যামাউন্ট দেবে না। তো লাস্টে আমি আমার যে প্রপার্টি ছিল, প্রপার্টির 30% আমাকে দিয়েছে এরা। আচ্ছা 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 আচ্ছা। তো আই টুক 30 লাখ লোন, প্রপার্টিটা শো করে, তারপরে ওইটা মানে কাইন্ড অফ মর্গেজ। ইয়েস, মর্গেজ অনলি, এছাড়া দেবেই না। আমি বলেছি আরে ভাই আমি কোম্পানিতে রয়েছি, কোম্পানি আমাকে জব দিয়েছে। নো, তখন তোমার স্যালারি স্লিপও তো বোধহয় আসেনি না, তো তখন তুমি সেটাও শো করতে পারবে না। তখন আমি পাইনি শো করতে, বাট আমি ওদের বলেছিলাম যে আমার কাছে কোম্পানি রয়েছে, বিকজ ফার্স্ট যখন আমরা ক্রেডিট প্রোগ্রাম চুজ করি, তখনই আমাকে কোম্পানি বলে দিয়েছে যে আফটার কমপ্লিশন অফ ইওর কোর্স সাকসেসফুলি তুমি জয়েন করছো আমাদেরকে। আমাদের বন্ডও ছিল, সব শো করেছি। ইট ওয়াজ আ চ্যালেঞ্জ টু গেট এ লোন। বাপরে বাপ, এইটা তো একটা চ্যালেঞ্জ ছিল। এই ছাড়া আর কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলে? আমার জন্য ফার্স্ট, যেহেতু আমি উমাকান্ত স্কুল থেকে করেছিলাম, আমার সবকিছু বেঙ্গলি মিডিয়াম, A to Z। ইংলিশ তো খুব টাফ ছিল। অ্যান্ড আমি এসেছিলাম জিরানিয়া থেকে, বর্ন ইন জিরানিয়া, বট আপ ইন আগরতলাতে। তো ফার্স্ট জিনিসটা অবভিয়াসলি ফিজিক্স, ম্যাথ, ইচ অ্যান্ড এভরিথিং আমরা সব বেঙ্গলিতে পড়াশোনা করেছি। তখন ফাট করে ইংলিশে আমি কি করে করবো? তখন ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের সাথে কথা বলতাম না আমরা। তো এটার তো ডিফিকাল্টি ছিল, এবং জানতাম মাইন্ডে একটা ছিল যে ভাই এটা তো আসবে, এই প্রফেশন যদি ফলো করি এটা তো আসবে, আজকে নাহলে কালকে আসবেই। তো অনেকগুলো স্পোকেন ইংলিশ ক্লাস রয়েছে আমাদের ওখানে, ওইগুলো জয়েন করতাম আমি। আচ্ছা, জয়েন করে 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 হোক, আমি জানি না কতটুকু ইমপ্রুভমেন্ট হতো, বাট আমি জয়েন করে ফেলেছিলাম। মানে অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমাদের মধ্যে, আমিও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট এবং আমারও এটা প্রচুর ফেস করতে লাগে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কথা বলি না কারোর সঙ্গে। এক্স্যাক্টলি, মানে তুমি কথা যদি না বলো তুমি শিখবে কিভাবে? বাট ওই এনভায়রনমেন্টটা কোথায় যে তুমি যেটা বলবে, তোমার যে সামনে যে মানুষটা রয়েছে সেটা তোমাকে পজিটিভলি নেবে। সেটা এরকম নিতে পারে আর এ তো ইংলিশই জানে না। হ্যাঁ, তুমি কার সাথে বলবে? একবার যদি তুমি এটা বলে দাও যে इसको इंग्लिश नहीं आता है, আর কোনোদিন বলবে সে? কোনোদিন বলবে না সে। তো ওই ভয়টাই তো যায় না মানুষের। ঠিক ঠিক ঠিক। আমি অনেক ভয়টা কিভাবে ওভারকাম করলে? ওই ইনসাল্ট হয়,
বেস্ট অপশন, বেস্ট অপশন। এবং আমারও এটাই মনে হয় যে কোনো কিছু একটা অ্যাচিভ করতে গেলে না ইনসাল্ট হওয়াটা খুব জরুরি, অপশনই নেই। মানে কেউ যদি তোমাকে ভালোভাবে ইনসাল্ট না করে না, তোমার ভেতর থেকে ওই জেদটা আসবে না যে আমাকে এটা করতেই লাগবে, আসবেই না। ভেরি ট্রু। এন্ড ইনসাল্ট হওয়াটা দরকারও আছে আমাদের জন্য, যাদের মানে কোনো দিকে তোমার কোনো সাপোর্টিভ নেই না, হ্যাঁ, যদি ইনসাল্ট না হো তোমার জন্য আসবে না, যেটা করতেই হবে। তো আমি ইনসাল্ট অনেক হয়েছি, কোনো প্রবলেম নেই, বাট হ্যাঁ শেমলেস হতে হয় আমাদেরকে, মেইন জিনিসটা হচ্ছে। বিকজ তুমি যদি একজনকে তোমাকে ইনসাল্ট করে দিয়েছে আর তুমি বলেছো না মনে হচ্ছে আমি যাবো না, এটা করবোই না, তাহলে শেষ। শেমলেসলি এগেইন ইউ হ্যাভ টু গো। তো আমি এরকম করতাম, যেতাম। আমার একটা ফ্রেন্ড ছিল যখন ইঞ্জিনিয়ারিং ছিলাম, ও তো বম্বে থেকে এসছে, বেঙ্গলি, মানে কলকাতার বাঙালি, অ্যান্ড সে হচ্ছে তোমার বম্বেতে সেটেল ডাউন। তো আমরা পুনেতে একসাথে ইঞ্জিনিয়ারিং করতে এসেছি, বাট স্টুডেন্ট হচ্ছে খুব ভালো বন্ধুই আমার। তো আমি কি করতাম, ওকে বলতাম লাইব্রেরি চল। তো লাইব্রেরি যখন যেতাম, তখন যখন বুক যখন ওপেন করতাম সবগুলো ইংলিশ। ফার্স্ট টাইম যখন ইঞ্জিনিয়ারিং তখনই দেখতে পেলাম আরে সব তো ইংলিশ, এত বছর ধরে সবকিছু বেঙ্গলিতে ছিল, সাডেনলি ইংলিশ চলে এসছে। তো ওকে বসতাম, ভাই এক একটা লাইন পড়িয়ে দেন আমাকে, লেজার সে আমাকে হেল্প করতো। সে বলছে তুই বোঝ না বোঝ, তুই পড়তে থাক এখন আপাতত। তো আমি পড়তাম একের পর এক, না বুঝলে ওকে বলতাম। তো যদি 5 hours আমরা স্পেন্ড করতাম লাইব্রেরিতে, তো 3 hours ও আমাকে এক্সপ্লেন করতো, 2 hours ও নিজে স্টাডি করতো। তো এদের আমার খুব একটা বরদান বলবো আর কি, যে এরা আমার জন্য অনেক কিছু করছে। মেবি আজকে এখন দুবাইতে রয়েছে, কালকে আমার কথা হয়েছে ওদের সাথে, মেবি এখন টাচে নেই সেরকম ভাবে, বাট স্টিল এদের জন্যই আজকে আছি, নাহলে তো লোন টোন সবকিছু হলো, জব হলো, স্যালারিটা কত? স্যালারি তো বলা মুশকিল হয়ে যাবে এখানে। আমি জানি মেয়েদের এজ আর ছেলেদের স্যালারি জিজ্ঞেস করতে নেই, বাট তাও আমাকে একটু জানতে লাগবে, মোটামুটি আমাদেরকে একটা ব্যালেন্সিং আইডিয়া দিলেই হবে। তো স্যালারিটা হচ্ছে এরকম যে এটা পার্ট ওয়াইজ হচ্ছে আমাদের এখানে, যেরকম হচ্ছে তোমার ফার্স্ট তুমি জুনিয়র ফার্স্ট অফিসার আসবে, দেন ফার্স্ট অফিসার, দেন সিনিয়র ফার্স্ট অফিসার, দেন ক্যাপ্টেন। আচ্ছা, এই 4টা ফেজ রয়েছে। এরপরে আরো রয়েছে, এরপরে তুমি ইনস্ট্রাক্টর, আরো অনেকগুলো ফেজ রয়েছে। তো এই 4টার মধ্যে যেরকম আমি জুনিয়র ফার্স্ট অফিসারটা ফেজ শেষ করে ফার্স্ট অফিসার ফেজে আসলাম এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি বলছি যখন তুমি ট্রেনিং আছো জুনিয়র ফার্স্ট অফিসার, ওই সময় ডিপেন্ডস অন দ্য কোম্পানি টু কোম্পানি, বলছি আমি তোমাকে অ্যারাউন্ড 75 till 1 or 1.2 তুমি পেয়ে যাবে। ওকে, ডিপেন্ডস অন কোম্পানি টু কোম্পানি। ওটা কি মান্থলি হয় নাকি কোনো ফ্লাইং টাইমের উপর ডিপেন্ড করে? এটা মান্থলি, এটা বেসিক, এটা তুমি পাচ্ছ। বিকজ তখন তোমার ফ্লাইং আওয়ার্স তোমাকে কাউন্ট করবে না, বিকজ তুমি আন্ডার ট্রেনিং এ রয়েছো। ওকে, আর তোমাকে তখন এত পুশ করবে না যে তুমি মানে আওয়ার্স পার করে দিচ্ছ, ইম্পসিবল। আর কোম্পানিকে তো প্রফিট করতে হবে। রাইট। যখন তুমি ফার্স্ট প্রমোশন পেয়েছো, তুমি তোমার ট্রেনিং শেষ, তুমি লাইন রিলিজড পাইলট হয়েছো, মানে এবার তুমি উইদাউট এনি ট্রেনার ছাড়া তুমি যেতে পারবে, অ্যাজ এ ক্যাপ্টেনের সাথে তুমি ফ্লাইং করতে পারবে ফার্স্ট অফিসার, যেটাকে আমরা বলি। তখন স্যালারি তোমার ভ্যারি করছে অ্যারাউন্ড 1.8 till 2.5। আচ্ছা, ইন হ্যান্ড বলছি আমি। ওকে, আফটার ডিডাকশন অফ ট্যাক্স এন্ড অল ট্যাক্সেস। তো আমরা তো ট্যাক্স তো ফার্স্ট ডেতেই আমরা আসি ট্যাক্স লেভে, তো আমাদের জন্য তো কোনো উপায় নেই। ওকে, ওইটা কি করে মিটিগেট করতে হয় সেটা আমি এখনো দেখছি, জানি না। তারপরে তোমার এই যে জবের মানে পুরো ব্যাপারটা গেল, জবের ক্ষেত্রে এই যে ফ্লাইং যখন তোমার শুরু হলো, ফ্লাইং এর ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জেস তোমরা ফেস করো বেসিক্যালি? কারণ কি একটা সময় দেখো তোমরা যখন ফ্লাই করছো, যখন হালকা একটু টার্বুলেন্স হচ্ছে, হয়তো তোমরা প্যানিক করছো না, বিকজ তোমরা এগুলো অলরেডি ফেস করে গেছো একটা সময়। বিকজ প্যাসেঞ্জার অনেক সময় অনেক বেশি প্যানিক করতে থাকে, অনেক রকমের ইনসিডেন্ট হয়, এগুলোকে কিভাবে? দেখো আমাদের কিছু টলারেন্স রয়েছে, আমাদের যে ইন্ডিভিজুয়াল টলারেন্স, এর থেকে বেশি আমাদের কোম্পানি আমাকে বলে রাখবে যে তোমরা যদি এখানে যদি এরকম যদি ক্লাউডিং দেখছো ওখানে যাবে না। আচ্ছা, রুট চেঞ্জ করে দাও। কিন্তু এখন মনে করো তোমরা এক্স্যাক্টলি তুমি ল্যান্ড করতে যাচ্ছ, এখন তোমার সামনে আছে, কি করো? তুমি যাবে না, কোথায় যাবে? লেফট রাইট কোথায়? রানওয়ে তো স্ট্রেট। তখন আমাদের অপশন থাকে না, আমরা ওখানে যেতেই করতে লাগে, তখন এটা হয়। তো আমরা ওই কল দিতে পারি ম্যাক্স টু ম্যাক্স, তোমরা সবাই বসে থাকো, ইনক্লুডিং আমরা তখন ক্যাবিন ক্রুতে বসে দিই। বিকজ ভেতরে যাই হচ্ছে এটা আমরা বুঝি না, ক্যাবিন ক্রুদের কিন্তু অনেক ডিউটি আছে। দে আর নট হিয়ার টু সার্ভ ফুড। অনেকে প্যাসেঞ্জাররা বিহেভ করে, সেটা আমিও দেখেছি অনেকরা, বাট দে আর নট হিয়ার টু সার্ভ ফুড। এদের কাজ অনেক আছে। ওইখানে কি হচ্ছে সেটা আমি জানতে পারবো না, বিকজ আমার ডোর ক্লোজ থাকে। এরা আমাকে বলবে যে একজন প্যাসেঞ্জার, এটা আমার সাথে রিসেন্টলি হয়েছে, আমাকে বলবো এটা বম্বেতে কাহিনী এটা হয়েছিল, যে প্যাসেঞ্জার একটা প্যানিক করছে, বিপি হাই হচ্ছে, যাই হচ্ছে না কেন, এরা যখন আমাকে বলবে তারপরে আমরা ডিসিশন নেব। আচ্ছা,
যে কিছু একটা করার কি না কি করার কি আছে। ওকে, বাট যখন খুব বেশি টার্বুলেন্স চলে আসে, একটা আছে ক্যাট আছে, ক্লিয়ার টার্বুলেন্স, সেটা আমরা কোনো রাডারে দেখতে পাই না। ওকে, সেটাকে আমরা বলি এয়ার পকেট। যখন এয়ার পকেট দেখতে পাই না, যখন এটা ফ্লাইটটা চলে যায় এটার মধ্যে, মানে এটার মধ্যে কোনো এয়ার নেই, তখন পড়ে যাই, ইনক্লুডিং আমরা বলতে পারবো না। আচ্ছা, এইটাকে মিটিগেট করার কোনো চান্স নেই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, কোথাও ক্লাউডিং হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওটা আমরা দেখতে পারি। আমরা জানি কতটাখানি আমাদের এয়ারক্রাফটে, আমাদের লিমিটেশন থেকে এয়ারক্রাফটের লিমিটেশন অনেক বেশি, এবং অটো পাইলট রয়েছে, সবকিছু রয়েছে। খুব বেশি হলেও কি হবে, ম্যাক্স টু ম্যাক্স টার্বুলেন্স হবে, নাথিং। অলরেডি টার্বুলেন্স হলে সিট বেল্ট সাইন আমরা অন করিয়ে দিই, অ্যাডভান্স অন করে দিই। আর সিট বেল্ট সাইন অন করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিস করবে যে গরম চা দেওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা হয়। বিকজ এইবার আমার সঙ্গে, আমি জাস্ট কিছুদিন আগে ডিব্রুগড় থেকে ফ্লাই করছিলাম, তো ম্যাডাম বলছিলেন যে আমার ইসে খেতে ভালো, মানে হোস্টেস যিনি ছিলেন উনি বোধহয় মানে কোল্ড জাতীয় কিছু একটা ব্যাপারে অফার করছিলেন, তো উনি বলছেন যে আমার একটু গরম কফি চাই। তো বলছে যে ম্যাডাম আজকে আমরা যে ওয়েদারে ফ্লাই করছি বা যেই রুটটাতে আমরা ফ্লাই করছি, এখানে শুরু থেকেই বলে দেওয়া হয়েছে যে হালকা টার্বুলেন্স হতে পারে, তো আমরা হট বেভারেজ কিছু আজকে সার্ভ করছি না, আপনি অন্য কিছু নেবেন। বিকজ ওইটা যদি থাকে তখন আচ্ছা, ওটা কি শুধুমাত্র গায়ে পড়ে কিছু হয় ওটার জন্য বন্ধ করে, নাকি ওটার পেছনে কোনো টেকনিক্যাল ব্যাপার রয়েছে? আজ পর্যন্ত কোনো টেকনিক্যাল নেই, ওটাই মেইন। বিকজ ইন কেস যদি পড়ে না যায়, বিকজ প্যাসেঞ্জাররা কমপ্লেন করে 2 মিনিট লাগাবে, এটা ফাট করে লিখে দেবে শেষ। বাট এক্সপ্লেনেশন তো এদেরকে দিতে হবে কেন করেনি, বিকজ আমরা তো বন্ধ করে দিই, আমরা ইমিডিয়েট সঙ্গে সঙ্গে দেখার পর আমরা অন করে দিই, সিট বেল্ট সাইন অন। বাট প্যাসেঞ্জারের ডিমান্ড আসে, ম্যাম হামে তো চায় চাইয়ে, হামে তো কফি চাইয়ে, তখন কি করবে? তখন এরা তো মিডলে ফেসে যায়, বিকজ আমরা অন করেছি আর এরা ডিমান্ড করছে। তখন এরা আমাদেরকে কল করে বলে যে স্যার পসিবল হবে কিনা। তখন আমরা বলছি যে ওকে ফাইন, এইটুকু টার্বুলেন্স যদি তোমার জন্য ওকে থাকে আমরা অফ করে দিচ্ছি। ওকে, মিউচুয়াল ডিসিশন। তখন ওই দুজনের কথাবার্তা, তো এই ইম্পর্টেন্স আছে এদেরও ডিসিশন দেখে, এরা মেইন ভেতর। বিকজ পাবলিকদের আমরা ফেস করি না, এরা ফেস করে। আমরা টেক অফ এন্ড ল্যান্ডিং করে ফেলি, রেস্ট সব এরা ফেস করছে। একটা ভীষণ ফানি কোশ্চেন, মানে ফ্লাইট ল্যান্ড করার পর ক্যাপ্টেন বলো বা পাইলট যারা থাকে, ওরা এত স্পিডে হেঁটে যায় কেন? আমি অনেকবার চেষ্টা করি, মানে আমার খুব ফ্যাসিনেশন ছিল এই জবটার প্রতি, অনেকবার ভেবেছিলাম যে তাদের সঙ্গে দাঁড়িয়ে একটা ছবি তুলবো বা সেলফি নেবো। তো মেন কথা মনে যেন দৌড়ে কোথাও একটু ধরে নেবে, চলে যাচ্ছে। রাইট। তো এখন দেখো, তোমার জন্য ফ্লাইং টাইম হচ্ছে সাপোজ 2 আওয়ার্স, আগরতলা টু কলকাতা ফ্লাইং টাইম 45 মিনিটস। আমি ধরি 45 মিনিটস করছি, আমি তো স্টার্ট করছি সকাল থেকে, যদি টাইমিং হয় তো আমার জন্য 12 ঘন্টা টাইমিং। সেম যেরকম তোমার যখন অফিস শেষ হওয়ার পর তুমি যখন পালিয়ে যখন বাড়ি যাও, আমাদের জন্য অফিস শেষ হয়েছে 1 নম্বর, এটা কন্ডিশন হয়, তখন আমাদের ক্যাব রয়েছে, আমরা বলে ভাই কে দেখবে, তাড়াতাড়ি পালাও এখান থেকে। একটা রিজন। দুটো রিজন, মিডলে এরকম হয় যে এই ফ্লাইটটা করেছে তো এখানে তোমার এয়ারক্রাফট চেঞ্জ হয়ে গেছে, ওকে, নাও এই এয়ারক্রাফট থেকে আরেকটা এয়ারক্রাফট তোমার যেতে হবে, ওইখানে গিয়ে ওই এয়ারক্রাফটটাকে তোমাকে রেডি করতে হবে। বাই দ্য টাইম তুমি শুনতে পেরেছো যে ওইখানে যে বোর্ডিং ওটা অলরেডি কমপ্লিটেড। আচ্ছা, তো তোমার কাছে টাইম হচ্ছে অনলি 20 মিনিটস, ডিলে হবে, প্যাসেঞ্জার এগেন স্টার্ট করে দেবে, কেন দেরি হচ্ছে, তখন তোমাকে জবাব দিতে হবে। তো কুইক ওই ধরনের ব্যাপার। 25 মিনিটসের মধ্যে তোমাকে এন্টায়ার এয়ারক্রাফটটাকে রেডি করতে হচ্ছে, সব সেফটি ইকুইপমেন্ট চেক করতে হচ্ছে, A to Z রেডি করতে হচ্ছে, রুটিং করতে হচ্ছে, ব্রিফিং করতে হচ্ছে। কোথায় টাইম? খুব লেস। আমরা তো বলি কিরকম তোমাদের ট্রাভেলিং করতে লাগে? গভর্নমেন্টের রুলস রয়েছে, লাইক 100 আওয়ার্স or 136 আওয়ার্স আই থিঙ্ক টোটাল, এর থেকে বেশি তুমি করতে পারবে না। আচ্ছা আচ্ছা, যা হয় মানে এটা কি উইকলি বলছি। আচ্ছা, বছরে 1000 আওয়ার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই করবে এর নিচেই করবে। 1000 আওয়ার্স এর উপর তুমি করতে পারবে না, ভায়োলেশন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এর নিচে এবার কোম্পানি ডিসাইড করছে আমাদেরকে। এবার যখন চলছে তোমার, সেটা হচ্ছে আইরফ সিজন চলছে, এটাতে যেমন ফগ রয়েছে, ফগের মধ্যে সব পাইলটরা নামাতে পারবে না, সার্টিফাইড নেই। সার্টিফিকেশনের জন্য কিছু ঘন্টা আওয়ার্স আমাদের গেইন করতে হয়, তারপরে আমরা নামাতে পারি। তো অলরেডি ফগ চলছে, মানে আগরতলায় অনেক সময় কিছুদিন আগে শুনতে পেলাম কিছু ফ্লাইট নাকি ডিলে হয়েছে, ক্যান্সেল হয়েছিল বিকজ অফ ফগ। এখন নেই, আবার এখন চলছে। তো উইকলি ডিপেন্ডস করছে সেটার উপর যে আপাতত সিনারিওটা কিরকম আছে। পার মান্থলি আমরা রোস্টার পাচ্ছি, যেটা আমি তোমাকে ওই দিন বললাম, রোস্টার পেয়েছি, এখন আমার এই দিনে ফ্লাইট নেই, আমি আসতে পারবো, ওই রকম ভাবে বোঝা যায়। মোটামুটি একদিনে তোমরা ম্যাক্সিমাম কতটুকু টানতে পারো? 4টে ফ্লাইট 12 ঘন্টা আমরা টানাতে পারি। 12 ঘন্টা সেম। এইবার ধরো একটা তোমার 12 ঘন্টা জার্নি কমপ্লিট হলো করলে, দেন কতটা রেস্ট নিতে? 12 ঘন্টা রেস্ট, আবার 12 ঘন্টা রেস্ট। তো 24 আওয়ার্স আমাদের 12 আওয়ার্স ফ্লাইং, 12 আওয়ার্স রেস্ট। এইবার মেইন
জিনিসটা হচ্ছে ওই যে 12 আওয়ার্স তুমি ডিউটি করলে, তো সাপোজ তুমি বাড়ি এয়ারপোর্ট থেকে তুমি ক্যাব করে তুমি বাড়ি যাবে, তোমার ক্যাবের ডিস্টেন্স হোটেল ডিস্টেন্স যদি 1 ঘন্টা হয়, সেটা কিন্তু কাউন্ট হচ্ছে না, সেটা কিন্তু ডিফারেন্ট আসছে না, সেটা তো তোমার আবার নিজস্ব ট্রাভেলিং, সেটা আমার ট্রাভেল করতে হবে। তো ওই জায়গাটাই আমাদের হয়, মানে রেস্টিং পিরিয়ডটা ওই সময় কম থাকে আমাদের, মিনিমাম আসছে মাঝে মধ্যে আমাদের ফ্লাইং করতে হয়, বাট ডিপেন্ডস। আমি এত পাইনি, গড গ্রেস, এখন পর্যন্ত এত মিনিমাম আসতে পাইনি, বাট হয়, হবেই, আজকে না হলে কালকে আমারও হবে। এখন পর্যন্ত মোটামুটি কোন কোন সেক্টরগুলোতে ট্রাভেল করেছো? আমার বেশি হচ্ছে দিল্লি, ব্যাঙ্গালোর, বম্বে, ভুবনেশ্বর করলাম রিসেন্টলি, ইন্দোর, রাজকোট। ধরো তোমাকে এখন পর্যন্ত যতগুলো ট্রাভেল করেছো, এবার কোনো একটা নতুন কান্ট্রি বা সিটি তোমাকে অ্যালট করলো, ঠিক আছে, এবার সেখানে যাওয়ার আগে এবার সেখানে ল্যান্ডিং কি হতে পারে, কি কি তোমার প্রবলেম হতে পারে, এগুলো একটু জানা থাকতে লাগে। তো যখন এরকম নতুন কিছু একটা সেট করতে দেয়, তখন কি কি দেখো সবচেয়ে প্রথমে? তো দেখো, আমাদেরকে এটা ফ্লাইট প্রিপারেশনে আসি আমরা। আচ্ছা। তো ফ্লাইট প্রিপারেশনে আমাদের কোম্পানিতে আমাদের অলরেডি বলে দেবে কোথায় তুমি রুটিং করছো। সাপোজ তুমি 2 ঘন্টা আগে যদি এরা বলে দেয়, তো আমাদের কাছে কোম্পানি কিছু ডকুমেন্টস রয়েছে প্রত্যেক এয়ারপোর্টের ব্যাপারে আমার জানা আছে। আচ্ছা আচ্ছা। তো আমি আমাদের ক্যাপাবিলিটি জানি, তখন তোমাকে কোন এয়ারক্রাফটে দিয়ে সেটাও তোমাকে বলে দেবে যে আজকে তুমি এই প্লেনটা চালাচ্ছ, এটার মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট সব ওকে আছে কিনা তুমি সেটা জেনে নিলে। নাও ওই এয়ারপোর্টটার ব্যাপারে তুমি একটু পড়তে হবে, যে এয়ারপোর্টের মধ্যে কটা রানওয়ে রয়েছে, একটা হলে একটা, ওটার মধ্যে পাহাড় আছে কিনা, হিলি টেরেন আছে কিনা, হিল থাকলে তোমাকে কোনটা ইউজ করতে হবে। যেমন গুয়াহাটি, ওইখানে তোমার একটু ডিফারেন্ট হয়, তখন কোন রানওয়েটা ইউজ হচ্ছে এটা দেখছো, কোন রুটিং করছো। ওই রুটিং অনেক সময় কি হয়, ডেঞ্জার এরিয়া থাকে, কিছু ডেঞ্জার এরিয়া, প্রোহিবিটেড এরিয়া থাকে, আর্ম ফোর্সের শুটিং হচ্ছে ওখানে, এয়ারফোর্স শুট করছে, এদের প্র্যাকটিস করছে, ইউ কান্ট ফ্লাই ওভারহেড, তো তোমাকে অপোজিট করে যেতে হবে, ঘুরে যেতে হবে, সবগুলো তোমার রুটিং থাকবে, ওগুলো তোমার পড়া স্টার্ট করতে হবে, পড়া চলতেই থাকবে, নেভার এন্ডিং। তো তখন তুমি অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে যদি প্রিপেয়ার করা স্টার্ট করি তো হয়ে যায়, বিকজ ওয়েদার তো ফটফট চেঞ্জ হচ্ছে। তাও ওয়েদারও আমরা একটা প্রেডিকশন নিয়ে নিই যে আজকের দিনে ওই জায়গাটা কোনো ওয়েদার নেই, ইন কেস যদি আরো বেশি ওয়েদার আসে তখন আমরা ওই হিসাবে আমরা ফিউল বাড়িয়ে নিই। আচ্ছা আচ্ছা, মানে যদি বেশি টাইম ফ্লাই করতে, যদি বেশি টাইম উপরে গিয়ে ঘুরতে হয়, সাপোজ আমরা আসলাম দেখলাম বৃষ্টি হচ্ছে, রানওয়ে দেখতে পাচ্ছি না, ঠিক আছে একটু ঘুরে নিই, বৃষ্টি কমে গেলে দেন নামবো। ওকে ওকে, ওইটা ডিসিশন নেই, ওইটা ডিসিশনটা আমরা তখন এয়ারপোর্টে গিয়ে ক্যাপ্টেনের সাথে কথা বলে দেন উই টেক দ্য ডিসিশন ইউজুয়ালি। আচ্ছা আচ্ছা। তো এইগুলো আছে, রুটিং দেখি আমরা, এয়ারক্রাফট সবকিছু ঠিক আছে কিনা, আমার সব লাইসেন্স সার্টিফিকেশন ওকে আছে কিনা, এই সবগুলো দেখতে হয়। দেন উই। আর ইন্টারন্যাশনাল এখন পর্যন্ত ট্রাভেল করেছো? আমি করেছিলাম কলম্বো। আচ্ছা, কলম্বো ইন্টারন্যাশনাল এখন পর্যন্ত একটা করলাম, বাকি এই বছর এই মাসে যাচ্ছি তোমার জেদ্দা। ওকে ওকে। তো দেখি কি এক্সপেরিয়েন্স। কলম্বো তো গুড, কলম্বো একদম শর্ট সেক্টর। আচ্ছা, এখানে হায়দ্রাবাদ টু কলম্বো, শ্রীলঙ্কা কিছু ডিফারেন্স নেই, এক্সেপ্ট তার অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট, দ্যাটস ইট। আর বাকি কোনো ডিফারেন্স নেই, এবং শর্ট সেক্টরের মধ্যে এরকম কোনো খুব চ্যালেঞ্জিং আমি তো দেখিনি। আচ্ছা, বাকি এখন অন্য সাইডগুলো, ইয়েস মিডল ইস্ট, তো যখন তুমি দুবাই যাবো তখন বুঝতে পারবো, বিকজ দুবাই দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট, তো ওইখানে একটু ডিফারেন্স ডেফিনেটলি আসবে আমার মনে হচ্ছে আর কি। একটা ছোট্ট ডেমো শুনতে চাইবো। অনেক সময় মানে ফ্লাইটে বসে আমরা যেরকম ভাবে শুনতে চাই আর কি, তোমরা ককপিটে বসে কথা বলে, আজকে আমার পডকাস্টে বসে একটা কিছু বলবে, হোয়াট এভার কামিং ইন ইউর মাইন্ড। আমরা তো ফ্লাইট ডিটেলস জায়গাটা বলি, মনে হচ্ছে তোমার, আমি লাস্টটা করলাম, ওটা বলবো না তোমার একদম তোমার উপরে ছাড়লাম। Ladies and gentlemen, this is your first officer speaking for Flytech. My name is Bishal Das. On behalf of Siddharth, I welcome you on board of this flight, and we are doing podcast right now about aviation industry. I hope you will enjoy this video. দুর্দান্ত দুর্দান্ত। তার মানে ওই ইংলিশের ভয়টা কিন্তু এখন আর নেই, এবং বেশ ভালোভাবে তুমি এটাকে, ভুল হলে হয়েছে, আই ডোন্ট নো, আমার কে বলবে, কমপ্লেন করলে আমি শিখে নেবো, থ্যাংক ইউ সো মাচ, কারেক্ট করছো। ওই অ্যাটিটিউডটা নেই যে আই নো এভরিথিং, ওই অ্যাটিটিউডটা যেদিন আসবে ওই দিন আমার ওইটা হবে লাস্ট ক্যারিয়ার ডে। এভিয়েশনে আমরা সেটাই বলি, যেদিন তুমি নিজেকে নিজে বলবে যে ইউ নো এভরিথিং, দ্যাট উইল বি দ্য লাস্ট ডে ইন ইউর এভিয়েশন ফিল্ড। মোটামুটি কত বছর পর্যন্ত, মানে তোমাদের রিটায়ারমেন্ট ডেট? 65 পর্যন্ত তুমি মেডিকেলি তুমি ফিট থাকবে, যদি থাকো করতে পারবে। মানুষ তো এর আগেই ছেড়ে দেয়, বিকজ আর এটা হেক্টিক জব। আমরা ফ্যাসিনেটিং তো আমাদের লাগে, বিকজ আমরা ইউনিফর্ম পাচ্ছি, ওই ব্যাগটা নিয়ে যাচ্ছি, তো এটা ভালো। অবভিয়াসলি আমিও একটা সময় এগুলো দেখেছি, সবাই এগুলোকে কনসিডার করে, বাট আসার পর দিওয়ালিতে পারবো না, আমার ফ্লাইট আছে। দুর্গাপূজায় আমি ফ্লাই করছিলাম,
যখন কলকাতায় দুর্গাপূজা, আমি কলকাতায় ছিলামই না এবার। আচ্ছা, দশমীর দিন আমি ওপরে ফ্লাই করছিলাম। কোনো ডে হবে না যেগুলোতে ফেস্টিভ্যাল ডেতে তুমি থাকবে, তোমার বার্থডেতে মেবি তুমি উপরে আছো। এক্স্যাক্টলি। কখনো এমন হয় যে ওইখানে কেক কাটা হয়েছে, ওপরে বার্থডে সেলিব্রেট হয়েছে? বাট ওপরে হয় না, মানে বাট আফটার ল্যান্ডিং করে, যদি তুমি ইনফর্ম করো যে আজকে আমার বার্থডে। ওকে, বিকজ এদেরকে তো জানতে হবে না, এরা তো ডিটেলস থোড়ি আছে এদের কাছে। ঠিক ঠিক ঠিক। তো তুমি কোনো একজন ভালো একজনের সাথে ফ্লাইং করছো, সে তোমার ব্যাপারে জানে, তোমার আজকে বার্থডে, ঠিক আছে, অবভিয়াসলি করা যায়, এরকম প্ল্যান করা যায়। এটা ভীষণ শোনা যায় যে ক্যাপ্টেনরা যারা আছে, পাইলটরা যারা আছে, তারা প্রায় হোস্টেসদের উপরে ক্রাশ খায়, বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হয়। তো তোমরা কি মানে এটা অ্যানোনিমাসলি ডিসাইড করে নিয়েছো যে কোনো হোস্টেসকে তোমরা ছাড়ছো না, মানে সবাই কি অন্য প্রফেশন থেকে কোনো হোস্টেস পাবে? একদমই না, একদমই। কে বলেছে এটা? আজকাল এটা হচ্ছেই না। আচ্ছা, মানে হচ্ছে না বলবো না আমি, মানে আজকাল এটা কমে গেছে। আচ্ছা। এবং দেখো, একটা মানে স্ট্যাটিস্টিক্স বলছিল যে হাজব্যান্ড এন্ড ওয়াইফকে কোনো সময় সেম প্রফেশনে থাকতে নেই। আবার কোনো স্ট্যাটিস্টিক্স বলছে যে না, সেম প্রফেশনে থাকলে ওরা একজনের মানে ধরনা একটা জব যে জায়গাতে কি কি ধরনের প্রবলেম হয়, তুমিও ফেস করছো, সেও ফেস করছে, তো সেই ক্ষেত্রে ওরা একজনের খুব আন্ডারস্ট্যান্ডেবল হয়। এই প্রফেশনটা তো আই থিঙ্ক লাগে আমার হিসেবে আর কি। আমার হিসাবে এই প্রফেশনে তোমাকে নিজে থেকে হলে বেস্ট হয়, বিকজ তুমি কোথাও ফ্লাইং করতে গেছো, তোমার লেওভার আছে, তোমার পার্সন বলছে আচ্ছা ওখানে কি করছে, শেষ। ওকে, তো আই থিঙ্ক আমার হিসাবে এই প্রফেশনের মধ্যে তো একই ফিল্ডে হলে বেস্ট হয়। বাকি ইন্ডিভিজুয়াল ডিসিশন, এটার মধ্যে কোনো কিছু নাই। কেউ চায় না যে আমি চাই না ভাই আমার এখান থেকে। তোমার লাভ স্টোরি কি 2 স্টেটস এর মতো নাকি ডিফারেন্ট? আমার লাভ স্টোরি 2 স্টেটস, হ্যাঁ 2 স্টেটস, লং ডিস্টেন্স, বাট ইটস ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা, এটা একটু গল্পটা শুনবো আমরা। ওই তো ফ্লাইটে দেখা হলো, ফার্স্ট ফ্লাইটে মিট আপ, বাট তখন জানতাম না আমরা, বাস হাই হ্যালো বাই হয়েছে, কিছু বলতে পারতাম না। আই ডিডন্ট নো যে সেও আগরতলা থেকে, ত্রিপুরা থেকে। আচ্ছা, হ্যাঁ ত্রিপুরা থেকে ক্রু। তো আমার তখন পেপারে চলে এসেছিল আমার নাম, ঠিক আছে। ওর মা সামহাও ওকে বলেছিল আরে তুই জানিস তোদের কোম্পানিতেই আমাদের এখান থেকে একজন ছেলে গেছে। দেন শি রিয়েলাইজ আরে এসে তো আমি ফ্লাইং করেছিলাম। ওকে, রাইট। দেন দ্যাটস হাউ শি কানেক্টেড। তারপরে আমি আমাদের ইনস্টাগ্রাম এক্সচেঞ্জ হলো, আমরা একবার দুবার কথাবার্তা বললাম, লেটস মিট। নো, বিকজ ওর জন্য ফোবিয়া ছিল যে পাইলট মানে সব হচ্ছে ওইরকম। এক্স্যাক্টলি যেটা তুমি বলেছো। শি ইজ লাইক আমার কোনো পাইলটকে আমি ডেট করবোই না। তাই বলছি এরকম, তো আমি বললাম ঠিক আছে, আমিও পিছিয়ে লেগে আছি। ওই আমার একবার চ্যালেঞ্জ নিয়ে নিলে আমি না ছাড়বোই না, লেটস সি, দেখি। 1 মাস পরে সাডেনলি আই ওয়াজ হায়দ্রাবাদ। আমি ট্রেনিং করছিলাম। সাডেনলি ও জানি না কি হলো, বলছে ক্যান ইউ মিট টুডে? আমি বলছি হাউ? তুমি তো কিছু বলোনি আমাকে, এখন করতে আমি হায়দ্রাবাদ ট্রেনিং করছি। বলতে ইফ পসিবল লেটস মিট টুডে। ওকে, আমি বলছি এই সুযোগটা মিস করতে পারবো না। তাই ডিড মাই ট্রেনিং ইমিডিয়েটলি। ট্রেনিং কমপ্লিট করলাম, করে আমি 550 or 650 একটা ফ্লাইট ছিল, ওটা ধরেছি, পৌঁছে গেলাম আমি স্টেট আহমেদাবাদ। আচ্ছা, সেখানে গিয়ে আমি এয়ারপোর্টে দেখা করেছি ওর সাথে। 2 hours ডেট ইন আহমেদাবাদ এয়ারপোর্ট। ওখান থেকে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আমি চলে এসেছি। মানে ওই 2 ঘন্টার জন্য তুমি ওইখানে গিয়েছিলে ডেট করার জন্য? অনলি ফর 2 hours। বিশাল ব্যাপার, অপশন নেই তো না, সেটাই তো বলছি, আমাদের এটা হচ্ছে এরকমই, তোমাকে টু আনপ্রেডিক্টেবল, তোমাকে ইমিডিয়েট ডিসিশন নিতে হবে, নাহলে হবে না। আমাদের ঠিক আছে, তো ওইভাবে স্টার্ট হলো। অ্যান্ড ইটস বিন মোর দেন আই থিঙ্ক 8-9 months, ফ্যামিলি অল ডান। দেখি নেক্সট ইয়ার কি হয়। ওকে ওকে ওকে, আই হোপ জানতে পারবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন যেটা আমি তখন জিজ্ঞেস করতে চাইছিলাম, এই যে বলছিলে যে বিভিন্ন ফেস্টিভ সিজন গুলোতেও তোমাদের ফ্লাই করতে লাগছে, বেসিক্যালি তোমরা কিরকম ইন্টারভেলে ছুটি পাও বা কতটা ছুটি নিতে পারো, কেমন ভাবে নিতে পারো? তো সিস্টেমটা হচ্ছে সেম, লাইক এভরি 6 days কন্টিনিউয়াস ফ্লাইটের পরে একদিন তোমার ছুটি থাকবে। 6 days ফ্লাইয়ের পর। ওকে, এবার তুমি রাতে যদি ফ্লাইং করো ডিসিশনটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু। রাতে ফ্লাইং একটা টাইম রয়েছে 2টো থেকে 6টার মধ্যে। এই টাইমটা খুবই, এটাকে আমাদের টার্মসে ডিফারেন্ট বলা হয়, বিকজ ওই সময় আমাদের ব্রেনটা কাজ করে না বেশি একটা, ওকে, স্লিপ মোডে থাকি আমরা। তো ওইখানে যখন আমরা ফ্লাই করি না, আমরা ভেরি অ্যাক্টিভ থাকতে হয়, বিকজ সবাই ওই সময় ঘুমায়, তোমরা জেগে আছো, প্লাস এই প্রফেশনে রয়েছো। তো ওই সময় যে কন্টিনিউয়াস তোমার ফ্লাইট হয়, দেন তোমাকে 2 দিন থেকে 3 দিন, ডিপেন্ডস আচ্ছা কত লম্বা তুমি ফ্লাইং করছো সেটার মধ্যে হয়। বাকি তো এভরি 6 days পর 1 day
ছুটি। আর আদারওয়াইজ তোমাদের এমনিতে মোটামুটি ডেইলি ফ্লাই করতে লাগে, কোনো না কোনো একটা সেক্টরের মধ্যে থাকে? ডিপেন্ডস না, ডেইলি ফ্লাই করতে হবে না। এখন যদি কোম্পানি ট্রাই করে তোমাকে দেওয়ার জন্য, কোম্পানি ট্রাই করে তোমাকে ইউটিলাইজ করার জন্য মেইনলি। এবার যদি কোম্পানি মানে হয় না একে নিতেই হবে, একে দিয়ে ফ্লাইং করাবো, বিকজ টাকা তো ফিক্স, বেশি তোমাকে দিয়ে ফ্লাইং করে তাহলে কোম্পানিকে বেশি টাকা দিতে হবে, তো সামহাউ তুমি ছুটি পেয়ে যাবে। আচ্ছা, মিডলে ছুটি পেয়ে যাবে, নাহলে তোমার রেস্টিং পিরিয়ড বেরিয়ে যাবে। তো এটা ম্যানেজ করা যায়, ইম্পসিবল না, ম্যানেজ করা যায়। আর যেই প্রফেশনে এসছে ও তো বুঝেই এসছে যে আই লাভ দিস প্রফেশন বলে আসি, ঠিক আছে না? কেউ যদি জব মাথায় রেখে যদি আসে দেন বেশি দিন সার্ভাইভ করবে। মানে এই অ্যাকচুয়ালি এটাকে খুব ভালোবাসতে লাগবে বা প্যাশনেট হতে লাগবে, প্যাশন একটু হলেও হতেই হবে। ইনিশিয়াল স্টেজে আমরা খুব প্যাশনেট করে চলে আসি, তখন খুব চ্যালেঞ্জেস থাকে, ফ্লাইং। বাট একবার লাইন ফ্লাইং এ চলে আসলে এখানে ফ্লাইং বলতে আমরা কিছু করি না, এখানে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি আমরা। ফ্লাই করতে গিয়ে এখন পর্যন্ত কি কি চ্যালেঞ্জ বেশি ফেস করেছো এইখানে বলছো? মানে যে কোনো জায়গায়, মানে তোমার সার্ভিসে প্রথমে যখন ফ্লাইং করতাম, যখন ডিউরিং ট্রেনিং ছিল, তখন ওই কনফিডেন্টটা তো আসা তো টাফ আমাদের জন্য, বিকজ লোকেরা ওখানে বাইরে বাইরে ডিফারেন্ট জায়গা থেকে এসছে। আমরা একটা ছোট স্টেট থেকে প্রথম গেলাম ওখানে, তখন ওদের সাথে গিয়ে কথা বলে ওই জিনিসটাকে গেইন করা, বিকজ কন্টিনিউয়াসলি যখন তুমি দেখবে 10-15 জন দাঁড়িয়ে ইংলিশে ফরফর করে কথা বলছে, তখন তোমার ওই কনফিডেন্টটা এখানেই ভেঙেছে, 50% অল ডান। তোমাকে করতে হবে, এগিয়ে যেতে হবে, কথা বলতে হবে, আস্তে 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 করে সেটা বিল্ড আপ। তো আমার জন্য ফার্স্ট কনফিডেন্টটা এসেছিল যে পারবো না, বিকজ এইবার তো টাকা দিয়ে চলে এসেছি, এবার যদি না পারি। বাট আমি জানতাম সামহাউ স্কিল তো করিয়ে নেব, বিকজ বর্ন পাইলট কেউ হয় না, পাইলটকে বানানো হয়, বর্ন পাইলট কেউ হয় না। তো বাস ফার্স্ট ওইখানে, দেন টাকা, মানি একটা বিগ ডিল ছিল আমার জন্য, ওইটাকে ম্যানেজ করা। তারপর বাকি ইন্ডিভিজুয়ালি, মানে যখন তুমি এক একটা জিনিস ফেস করছি অটোমেটিকলি এটা কোনো না কোনো ওয়েতে এটা হয়েই গেছে কমপ্লিট। এরকম কোনো কিছু না যেটা খুব বড় হার্ডেল, যেটা নাকি ইম্পসিবল টু ক্লিয়ার, এরকম এখন পর্যন্ত আসেনি, গড গ্রেস। আর মোটামুটি যখন তোমরা ইন্টারন্যাশনাল বর্ডার গুলো ক্রস করো, ওই সময় কি কি ধরনের বেসিক জিনিস তোমাদের? আমাদের কল দিতে হয় আমাদের আগে, 10 minutes বিফোর ক্রসিং দ্য বর্ডার আমাদের বলতে হবে যে আমরা 10 মিনিটসে এই জায়গাটাকে ক্রস করছি। আচ্ছা, তোমাদের জায়গাটাকে ওইটা পার্টিকুলারলি তোমরা যে সিগন্যাল পাঠাও, রাইট? মানে ওইখানে কেউ একজন রিসিভ করছে নাকি তোমরা জানো যে তাকে অ্যালট করা আছে? ওরকম তো কোনো ব্যাপার নয়। তাকে না, বাট এখন সাপোজ মনে আমি এই আমাদের রুটিন গুলো বলবো, যেরকম আমি ফ্লাই করেছি তোমার কলকাতা টু গুয়াহাটি, তো আমরা ফ্লাই করছি ওভারহেড তোমার ঢাকা এয়ার স্পেস রয়েছে, ঢাকা তো এটিসিও রয়েছে, তো এরা তো আছে এখানে ফিক্স, আমাদেরকে ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া হয়। ওকে, আমরা জানি ফ্রিকোয়েন্সিতে তোমরা পাঠাবে, আমরা ওই ফ্রিকোয়েন্সিতে ওর সাথে কল দেবো, দিয়ে বলবো ঠিক আছে আমি হচ্ছে এই জিনিসটা, আমার ফ্লাইটের নাম্বার দেবো, আমি এই তোমার বর্ডারটাকে 10 মিনিট পরে ক্রস করছি। আচ্ছা, ও বলবে ঠিক আছে, 10 মিনিট পরে যখন আসবে তখন আমাকে কল দেবে। আচ্ছা, তুমি 10 মিনিটে ঢুকলে ওদের, ঠিক আছে আমি ক্রস করে তোমাদের বর্ডার ঢুকলাম, তখন এরা বলবে ঠিক আছে, তুমি এর আগে যদি কলকাতার সাথে কন্ট্যাক্টে থাকো, এদেরকে তখন আমরা বলে দেবো কলকাতা টাটা বাই বাই, আমরা এখানে ঢাকার সাথে কন্ট্যাক্টে আছি। আচ্ছা, কলকাতা তোমার বলবে ওকে বাই, যাও তুমি এবার ঢাকার সাথে। আচ্ছা, তুমি ঢাকা ক্রস করলে, ঢাকা কতখানি ছোট একটি জায়গা, বেশি একটা বড় নয়, ফাটফাট করে চলে আসি আমরা, ছোট এয়ার স্পেস। এটা ক্রস করবে, আবার 10 মিনিট আগে ইন্ডিয়া বর্ডারে ঢুকছো, আবার ইন্ডিয়া কল দেবে। আচ্ছা, ইন্ডিয়া দিস ইজ দিস, ঢাকার সাথে আছি, 10 মিনিট পরে ইন্ডিয়াতে ঢুকছি। ওকে ওকে ওকে, 10 মিনিট পরে আবার যখন ঢুকতে যাবে তখন ওই ঢাকাকে বলবে ঢাকা আমরা কলকাতার সাথে এখন টাচে আছি, টাটা বাই বাই। আচ্ছা, ঠিক আছে, ওই এরকম কোঅর্ডিনেশন। তো এইগুলো জিনিসগুলো আমাদের 45 মিনিটসের মধ্যে, আগরতলা কলকাতা শর্ট, তার মানে তো ওই শর্ট ডিসটেন্স হলে তোমাদের জন্য খুব টাফ হয়ে যায়। কলকাতাতে অনেক কিছু জিনিস এর মধ্যে মেইনটেইন করতে লাগে, খুব টাফ। এখন দেখি আমি চ্যালেঞ্জ করব 8 তারিখে আগরতলা নিজের স্টেটে যখন ফ্লাই করে যাও তখন কেমন হবে সেটাই আমি ভাবছি, যে নর্থ ইস্টে ফার্স্ট টাইম যাচ্ছি। আচ্ছা, মানে তার আগে আগরতলার রুটটা আমার হয়নি, ফার্স্ট আগরতলা রুটটা ফার্স্ট টাইম হচ্ছে 8 তারিখে। ওকে, তো দেখি অন্য রুট গুলো ঠিক আছে, বিকজ অন্য রুটে না ব্যাপারটা হচ্ছে যখন হয় তখন তোমার কাছে কাজ করার জন্য অনেক কিছু থাকে, তুমি পেপার ওয়ার্কও করতে পারো না তখন। এই বড় বড় জায়গাগুলো এগুলো কিছু নেই, একবার তুমি উঠে গেছো, হয়ে গেছো, ডান এস্টাবলিশ, ক্রুজিং ফেজে চলে এসছো, তুমি আরামসে বসে থাকতে পারো ওখানে। আমরা তো অবভিয়াসলি আমাদের ব্রেকফাস্ট করার টাইম নেই, তখন আমরা ব্রেকফাস্টও করতে পারি, কিন্তু শর্ট স্প্যান অফ টাইম যখন আমরা বলি এগুলো তুমি ব্রেকফাস্টও করতে পারো না।
সকালবেলা যখন একটা আর্লি মর্নিং ফ্লাইট থাকে তখন এই যে নিজেকে একটা প্রিপেয়ার করা, গ্রুমিং করা, কারণ তোমাদের তো নিজেদের এই ব্যাপারগুলোকেও খুব মেনটেন করতে হয়। তো এই ধরনের কোন একটা মজার গল্প বলছিলে তুমি একটু আগে, ফ্লাই করার সময় কিভাবে তুমি ব্রেকফাস্ট করছিলে, ওই সেটা তখন আমরা করেছিলাম যখন আমি ওই ফ্লাইং এ ছিলাম, লাইক আমার ইনিশিয়াল ফ্লাইং স্টেজে। তো তখন তো অটো পাইলট নেই, তো অটো পাইলট নেই মানে তোমার স্টিয়ারিং বেয়ারিং সব তোমার, ঠিক আছে, সবগুলো হোল্ড করে রাখতে হবে তোমাকে। তখন সিঙ্গেল ইঞ্জিন স্টিয়ারিং আমাদের মিডলে থাকে, স্টিক বলে এটাকে। তো তো একবার যখন তুমি ক্রুজিং ফেজে চলে যাও তখন আমি প্যাক করে সব নিয়ে চলে এসেছি আমি, নাও তোমাকে খেতে হবে, মানে খাবার দাবার সব প্যাক করে উপরে নেওয়া আছে, নাও তুমি ক্রুজ করছো, বাস এবার তোমার খাওয়া স্টার্ট হবে, তুমি পা দিয়ে স্টিকটাকে ধরবে, রাইট, ধরে রাখলে তো প্লেন টাইমে নড়বে না somehow। এবার টার্বুলেন্স আসলে তো শেষ, ওটা আমি জানি না ওটা কি হবে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তখন তোমার যে খাওয়া আছে, নাও বসে বসে খাওয়া আস্তে আস্তে করে, আবার সেম টাইম তুমি ফ্লাইট ধরো, মানে ওই দিনে সেই জিনিসটা মেন যে আমরা কোনো খাবারকে মজা করে খেতে পারবো না, বুঝতে পেরেছি। ওই দিনে 5 মিনিটস টাইম আছে, খেলে খাও নাহলে খাও না। অথচ বাইরে থেকে দেখতে কিন্তু বেশ একটা ঝাঁ চকচকে ব্যাপার বলে মনে হয়, ওই তো ফটো দেই না আমরা, কারণ কি কিন্তু তারপরে যে এটার পেছনের গল্পটা যে এতটা থাকে বা কতটা তোমাদের মানে ফেস করতে লাগে, ওটা কিন্তু সচরাচর বোঝা যায় না, সত্যি কথা বলতে। মানে এন্ড সবচেয়ে বড় অ্যালার্মিং হচ্ছে আমার জন্য যেটা মনে হচ্ছে যে আমার স্টেটের কথা বলছে, আমার স্টেটে অনেকে আমার সাথে টাচে রয়েছে যারা অ্যাসপারেন্ট পাইলট আসছে। আচ্ছা আচ্ছা। তো এরা কি করছে, এরা ল্যান্ড ব্যান্ড সব বিক্রি করে এই ফিল্ডে চলে আসছে। তো এটা হিউজ অ্যামাউন্ট। তো বাট ঠিক আছে, 80% লোন নিয়ে যখন আসবে কেউ, তোমার লোনটা কভার করতে তোমার কয় বছর লাগবে? এবার মেইন জিনিস হচ্ছে, সাপোজ সবকিছু ঠিক যাচ্ছে, দ্যাট তো ফাইন, তুমি জাস্ট জয়েন করলে, তুমি একটা কোম্পানি এসওপি ভায়োলেশন করলে, কালকে কোম্পানি তোমাকে বললো তুমি গ্রাউন্ড, বিকজ তুমি ভায়োলেশন করেছো, এটা খুব রিস্কি হয়ে গেছে প্যাসেঞ্জারের জন্য, তোমাকে আমি আর চালাতে দেবো না, আউট। তখন তো শেষ, ও তো আটকে গেল, ওর এত টাকা, হিউজ টাকা আটকে গেল, ওইখানে হচ্ছে মেইন প্রবলেমটা। বাট সেটা আমি অনেকে গাইড করে যাই, ট্রাই করো 50%, 60-70 যতটুকু পারো, ফার্স্ট নিজের দরকার পর জব করে নাও, সেভ করো, দেন আসো, বিকজ এজ তো তুমি করতে পারবে। ক্যাডেট প্রোগ্রামের জন্য 32 এজ, বাট অ্যাজ এ জয়েন করার জন্য তুমি তো করতেই পারো, কোনো এজ থোড়ি আছে, 35 পর্যন্ত পারে। আচ্ছা আচ্ছা। তুমি প্লাস 12 এর পরে 18 ইয়ার্স এর পরে তুমি স্টার্ট করলেও তোমার হিউজ টাইম আছে, তুমি অন্য জায়গায় ফার্স্ট জব করে ফেলো, জব করে লোকেরা করছে। আমার একটা ফ্রেন্ড রয়েছে, সে কাতার এয়ারওয়েজের ক্রু, এখন সে সেখানে কাজ করছে, সেভ করছে, এখন ফ্লাইং করবে, আচ্ছা, দেন সে জয়েন করবে। চাইলে করা যায়, ইম্পসিবল কিছু নেই, বাট লোকেরা রিস্ক নিয়ে আসছে, ওই রিস্কটা যেই দিন আটকে যাবে সেদিন সব, ওই দিন আবার সব ঠিক হয়ে যাবে, না আর যাবো না, ওই দিন সব একদম, কাউকে কিছু শেখাতে হবে না, লোকেরা নিজে থেকে শিখে যায়, আমি মানি আর কি, আর নিজে থেকে শিখলে বেস্ট। মোটামুটি এই এভিয়েশনের পাশাপাশি আর কোন কোন বিষয়ের উপরে মানে তোমার ইন্টারেস্টেড রয়েছে, বা ধরো আজকে থেকে 10 বছর 15 বছর পর তুমি নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চাইছো, আর কি কি ড্রিম রয়েছে তোমার? বিজনেস আমার একটা ড্রিম রয়েছে, লাইক যেহেতু আমি বিজনেস ফ্যামিলি প্লাস আমি এমবিএ করেছি, ওইটা আমার মাথায় কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, কোনো না কোনো রকমের কোনো একটা বিজনেস করার আমার একটা প্ল্যান রয়েছে। কারেন্টলি হবিজের মধ্যে আমার হানি বি ফার্মিং আমি এটা করছি। আচ্ছা, এটা তো ভীষণ একটা ডিফারেন্ট ফিল্ড, এটা এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে আমার বাবা ট্রেনিং করেছিল, ওকে, ত্রিপুরা থেকে একটা গভর্নমেন্টের খাদি বোর্ড থেকে বাবাকে ট্রেনিং দিয়েছিল অনেক আগে। তো বাবার থেকে সেই জিনিসটা আমি দেখেছিলাম। বাবা, আমি যখন ছোট ছিলাম, বাবা এখানে নিয়ে গেছিল, সেখান থেকে মৌচাক কেটে রাখতো। তো মধু আমার ইন্টারেস্ট নেই, মধু খাওয়াতে আমি ইন্টারেস্ট ছিলাম যে এরা এখানে কি করে থাকছে, কন্টিনিউ যাচ্ছে আনছে যাচ্ছে, সেটা তো ইন্টারেস্টিং ছিল আমার জন্য। তো আস্তে 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 আমি বললাম না, এটা দেখতে আমাকে দেখতে হবে। যখন কোভিড যখন ছিল, আমি আমার টাইমটাকে ওইখানে ইনভেস্ট করেছিলাম, বি ফার্মিং এ। তো আমি আমার আগরতলাতে অনেকে রয়েছে যেখানে, এক্স্যাক্টলি আগরতলায় বলছি, এরা ছাদের উপরে করছে বি ফার্মিং, আমি নিজে করছি এখন। তো আমরা বক্সের মধ্যে সাইন্টিফিক ওয়েতে করছি। এরকম অনেকগুলো ইনসিডেন্ট রয়েছে যেখানে রিসেন্টলি হয়েছে আমার ঘরের মধ্যে। আমার বাড়ির মধ্যে টোটাল 12টা বক্স রয়েছিল, একটা বক্সের থেকে সব উড়ে গিয়ে অন্যগুলোতে অ্যাটাক করছে, সব উল্টো পাল্টো হয়ে গেছে, পুরো ছাদের উপরে থাউজেন্ডস অফ বিস ঘুরছে। না, ইটস রিস্কি, বিকজ মানুষের স্টিং করলে তো শেষ, কমপ্লেন আসবে, কিছু করে না, এরকম হয়, এরকম সিনারিও হয় মাঝে মাঝে। সবখানে রিস্ক নিয়ে রেখেছো। এক্স্যাক্টলি, বাট
ইন্টারেস্টিং জিনিস, যেখানে ইন্টারেস্ট রয়েছে সেখানেই আমি মেইনলি যেতে ভালো লাগে না আমার। তো ওই এবং বি ফার্মিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক মানুষ সেটা বুঝতে পারছে না, বিকজ যেদিন বি শেষ হয়ে যাবে পলিনাইজেশনে এদের সবচেয়ে বেশি হাত। বি যেদিন সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে, ফুডিং চেইন বন্ধ হয়ে যাবে, ফুডিং চেইন বন্ধ হয়ে যাবে, মানুষ এক একজনকে মারামারি শুরু হয়ে যাবে। হ্যাঁ, এবং সেই দিনটা আসতে আর বোধহয় খুব বেশি দেরি নেই। অ্যান্ড যে পরিমাণে তোমার কেমিক্যালস ইউজ করা হচ্ছে, খুব বেশি দিন লাগবে না সেই জিনিসটা আসতে। এখন আমরা বলছি ঠিক আছে আমরা ওই তোমার কি বলছে পিওরিটিতে যাচ্ছি, আমাদের এখানে কোনো কেমিক্যাল মিক্স নেই, অনেক কিছু কথা বলা হচ্ছে আজকাল। বাট হোয়াট অ্যাবাউট যেখান থেকে এরা আনছে, আমরা তো প্লান্টের মধ্যেই ডাইরেক্টলি আমরা ইউজ করছি, খেতে মেবি ইউজ করছি না, প্লান্ট ইউজ করছি। বিকজ এগুলো দেখা যায়, বিকজ আমাদের বীজগুলো যখন যায়, যখন গিয়ে ওখান থেকে যখন নেকটার একটা নিয়ে আসে, নিয়ে এসে ভেতরে ঢুকতে, বিকজ অফ দ্য পয়জন ওরা এখানেই মরে যায়। তো শীতের সময় বেশি হয়, শীতের সময় মানুষরা দেখবে তোমার ফুল টুলের মধ্যে ইউজ করে, ওগুলো নিয়ে আসতে যায়, এসে আস্তে আস্তে মারা যায়। তো এরকম অনেক হচ্ছে। আমরা এটা তো বছর হয়ে গেছে প্রায় 4 to 5 years এক্সপিরিয়েন্স অ্যাজ অফ নাও, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। ভালো, এটা আমার জন্য বেস্ট অপশন যে আমি পাইলট একটা প্রজেক্ট এটার উপরে করছি, সেলিং এ কিছু নেই, বাস আমি দেখছি যে আমাদের এখান থেকে কতখানি মধু আমরা কালেক্ট করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট ইন্টারেস্টিং পিপল কেউ নেই। মানুষ আমাকে জিজ্ঞেস করে তুমি পাইলট হয়ে এখানে কেন? আমার ইন্টারেস্ট। আশা করি এই পডকাস্টটা দেখার পরে অনেকের ইন্টারেস্ট গ্রো হতে পারে, আমি তারা যোগাযোগ করতে পারে তোমার সাথে। এক্স্যাক্টলি, আমার করেছিল, একজন দুজন যোগাযোগ করেছিল, বাট দে আর লাইক হানির জন্য জিজ্ঞেস করে, হানির জন্য জিজ্ঞেস করলে হবে না। আগে দেখতে হবে যারা প্রডিউস করছে এদের ব্যাপার তোমাকে জানতে হবে। তুমি এদের ব্যাপার না জানো তুমি হানির জন্য কি করবে? ওইটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার, ওইটা নিয়ে বোধহয় আমাদের আবার আলাদা করে আরেকটা সেশনে বসতে লাগবে, যে কিভাবে তুমি ওইটার মধ্যে গেলে, কি হলো, কিভাবে প্রিপারেশন করতে লাগে। আমরা বসবো একদিন, হ্যাঁ, ওইটা আবার একটা হিউজ একটা চ্যাপ্টার। খুব ভালো লাগলো তুমি আমাকে এতটা সময় দিলে আজকে। আমরা পডকাস্ট একদম লাস্ট মানে জায়গায় পৌঁছে গেছি। কেমন লাগলো পডকাস্ট করে, কথাবার্তা বলে? লাইক ফার্স্ট টাইম আমি এরকম শেয়ার করছি। আমি ফেসবুকে আমি বেশি একটা লোকেদের বলি না, বিকজ অনেক অ্যাপ্রোচ এসছে আমাদের কাছে, বাট মেইন জিনিসটা এই জায়গায় খারাপ লাগে যে এরা বলছে যে দাদা তুমি আমাকে একটা লিঙ্ক করে দাও, কি করে আমরা জবে লাগতে পারবো। আচ্ছা আচ্ছা, কোনো রেফারেন্সে কাজ। এবং আমার না মনে হয় যে বর্তমানের যে ইয়াং জেনারেশন রয়েছে, ওরা নিজেরা কিছু করতে চায় না, এবং ওরা মনে করে যে সবাই বোধহয় রেফারেন্সেই যাচ্ছে। এক্স্যাক্টলি, স্পেশালি আগরতলা এটা ভাবনা। আগরতলা থেকে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে, এরা বলছে আমি শুনতে পেরেছি যে এটা নাকি রেফারেন্স ছাড়া হয় না। কে বলেছে? আমি তো রেফারেন্স পাইনি, আমাকে তো আমার সাথে ইনফরমেশন দিয়েছে। এই পডকাস্টগুলো এই কারণেই করা যে এই ধরনের মিথগুলো অ্যাকচুয়ালি ভাঙা দরকার, যেগুলো মানুষ ভুল বোঝে বা ভাবছে আর কি। সবাই বলছে যে জব নেই, তুমি বাইরে আসো। কলকাতার মধ্যে জায়গার মধ্যে তোমার, আমি যে কোম্পানিতে রয়েছে সেই কোম্পানিতে অনেক রয়েছে। এখন তুমি যদি বলো যে স্যার আমাকে ইন্টারভিউটা তুমি পাস করে দেবে, সেটা আমার দ্বারা হবে। আমি তোমাকে বলে দিতে পারবো কি কি পড়াশোনা করে যেতে পারবে, কিংবা কোথায় কিভাবে। আমি লেজের একজনকে আমি বলেছিলাম যে তুমি এই জায়গায় গিয়ে এখানে মেল করে দাও তোমার ডিটেলস গুলো। আমাকে বলেছে আমি কি করে মেল করবো, আমি তো পারি না। আমি ওকে কি করে বলবো যে তুমি এই ফিল্ডে আসো? তাকে বলে ওর আর একটু বেসিক শিখে। তো এরকম একজন নয়, 2-3 জন, এবং আমাকে এখনো বলে কন্টিনিউয়াসলি দাদা কোনো একটা রেফারেন্স হবে। রেফারেন্স দিয়ে হবে না, হয় না। এই ফিল্ডে আমি যখন দেখলাম হবে না তাও না, কিন্তু ব্লাড রিলেশনশিপ হতে হয়। আচ্ছা আচ্ছা, আমি আমার ব্লাড রিলেটিভস যারা আছে মেবি এদেরকে করতে পারবো, কিন্তু অপোজিটকে করতে পারবো না। কোম্পানির রুলসই নেই, আমি পারবোই না, কেউই পারবে না। তো আমাকে তো কেউ রেফারেন্স দেয়নি, আমি তো চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, হার্ড ওয়ার্ক করতে হয়েছে, তো এদেরকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। ফার্স্ট তুমি চলে আসো, দেন তুমি তোমার ব্লাড যারা রিলেটিভস থাকবে এদেরকে তুমি রেফারেন্স দিয়ে দাও। একদমই তাই। অ্যাটলিস্ট ফার্স্ট জনকে তো একটু হার্ড ওয়ার্ক করে আসতে হবে, এটাই হচ্ছে মেইন। বাকি খুব ভালো লেগেছে যে এটলিস্ট এতে যদি ইনফরমেশন গুলো যদি কাজে হয়। অনেকে আমার জিজ্ঞেস করে যে হাউ টু বিকাম এ পাইলট, কোন একটা বড় জিনিস। ওদেরকে এই লিংকটা শেয়ার করে দিও, আমিও কিছু ভিউজ পাবো। অনেকগুলো, বিকজ আমরা অলমোস্ট প্রত্যেকটা পার্ট ডিসকাস করেছি, রাইট কিভাবে আসতে হবে। এন্ড যেটা তোমাকে বললাম যে ফার্স্ট থেকে 10+2 ফিজিক্স ম্যাথও তোমাকে লাগবে, তুমি কমার্স থেকে এসে করতে পারবে, সেখানে হয়ে যাবে। সেই জিনিসটা অনেকের মানুষের ডাউট, চশমা পরে পারবে কিনা? ইয়েস পারবে, সেটাও একটা ডাউট থাকে মানুষের। হাইটে ইয়েস একটা হাইট পর্যন্ত লিমিটেশন আছে, সেগুলো তুমি দেখলেই বুঝতে পারবে।
তুমি যখন প্রথম মেডিকেলটা যখন দিতে যাবে, তোমাকে কে বলেছে ডাইরেক্টলি তোমাকে লাখ লাখ টাকা খরচা করার জন্য? আগে মেডিকেলটা করে নাও। তুমি মেডিকেল যদি ফিট হয়ে যাও, দ্যাট মিনস তুমি রেডি টু গো। তারপরে তুমি চিন্তা করো তুমি খরচা করো। মেডিকেল করতে হার্ডলি কত 10 থেকে 15,000 টাকা খরচা হচ্ছে, করে ফেলো। ঠিক কলকাতায় হচ্ছে, দেন তুমি চেন্নাই চলে যাও, নাহলে এনি এয়ারফোর্স, গুয়াহাটি এয়ারফোর্স সেন্টারে চলে যাও, ইজিলি করা যায়। বাস তোমাকে জানতে হবে করা, মানে তোমাকে নিজেকে করতে হবে যে হ্যাঁ ভাই আমি করবো। তুমি যদি রেডি না থাকো তাহলে হবে না। আই হোপ এগুলো কাজে লাগবে, এটা আমি চাইছিলাম যে এদের ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যাক। এন্ড ইউটিউবে সব আছে, হ্যাঁ আজকাল মোটামুটি ইউটিউবটা খুললে সব কভার আছে। এখন তো আগে আমি যখন ছিলাম তখন আমি এরকম পেতাম না, বাট ইউটিউবে সব আছে এখন। লোকেরা একদম বলে দিচ্ছে কি করে করতে হয়। এরপর যদি কোনো ডাউট থাকে তখন তো আমি রয়েছি, এবং আমার কাছে অ্যাপ্রোচ করছে। তো কিছু এরকম অ্যাপ্রোচ থাকলে, এডুকেশনাল অ্যাপ্রোচ থাকলে অবভিয়াসলি আমি হেল্প করবো, অন্য অ্যাপ্রোচ থাকলে অবভিয়াসলি আই কান্ট। ওকে, অনেক ক্রুদেরকে বা পাইলটদেরকে দেখা যায় যে ওরা লাইফস্টাইলের উপরে ছোট ছোট রিল বানায় আজকাল, এবং এটা খুব জনপ্রিয়তা লাভ করেছে। কারণ কি তোমাদের লাইফে সত্যি কথা বলতে অনেক চ্যালেঞ্জেস থাকে। অনেক সময় ভোরের ফ্লাইট যদি থাকে, সেই তার 3-4 থেকে উঠে তার প্রিপারেশন শুরু করা এন্ড দেন যাওয়া। তোমার এই ব্যাপারে কি ইন্টারেস্ট রয়েছে কিছু, যে আগামী দিনে তোমার কোনো রিল টিল আমরা? আমি ট্রাই করেছিলাম বাট সাকসেস হয়নি। আচ্ছা ট্রাই করা হয়েছে, বিকজ ট্রাই করেছি, সাকসেস বলবো না আমি, হ্যাঁ ভিউজ পেয়েছি, বাট আমার ওইসব মধ্যে বেশি ইন্টারেস্ট নেই। ঠিক আছে, ভালো হলে হলো, না হলে নেই, আমি নিজের জন্যই করি বাস। বাট এইগুলোকে এডিট করবো আবার কি করবো, আমি তোমার থেকে হেল্প নেবো তাহলে। হ্যাঁ নো প্রবলেম, বিকজ আমি তোমাকে এই জন্য কথাটা বললাম, তোমার ভয়েস কোয়ালিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে ভয়েসটার মধ্যে বেশি একটা গাম্ভীর্যতা রয়েছে। তো তুমি যদি ভয়েস ওভার করো কোনো একটা ভিডিওর মধ্যে, আমার মনে হয় যে এটা প্রচুর মেয়ে তুমি পেয়ে যাবে, ক্রাশ খেয়ে মরে যাবে তোমার। লাগবে না সিরিয়াসলি আমি বলছি। হ্যাঁ ঠিক আছে, তুমি কমিটেড সামহাউ, মেবি নেক্সট ডে ইউ আর গেটিং ম্যারিড, কিন্তু তারপরেও ফ্যান ফলোয়ার্স কার না পছন্দ হয়? ঠিক আছে, হ্যাঁ আমার যে তোমার ফেসবুক রয়েছে, আমি ইনস্টাতে বেশি একটা আমার হয়নি, আর আমি অ্যাপ্রোচও করিনি ইনস্টাতে যে আমি ইনস্টাকে এরকম করবো। ফেসবুকে আমার তোমার টোটাল যদি আমি ভাবি, আমি 12,000 রয়েছে আমার। ঠিক আছে, বাট এদেরকে আমি কি করে ইউটিলাইজ করবো? আমি এদেরকে কি করে বলবো যে হাউ ক্যান আই হেল্প ইউ? তো ঠিক আছে, এর থেকে আমি প্রাইভেটই রাখা আজকাল পছন্দ করছি। যদি কারোর দরকার লাগলে অবভিয়াসলি আমি তো সবসময় সবাইকে বলেছি। এমন এরকম নয় এখন পর্যন্ত কারোর সাথে কন্ট্যাক্টে নেই, কন্ট্যাক্টে রয়েছি। মিডলে একজন আমার সাথে কন্ট্যাক্টও করেছে, যে দাদা হাউ টু বিকাম এ পাইলট। ঠিক আছে, দিস ইজ দ্য থিংস আই এক্সপ্লেইন। আচ্ছা ওকে। একজন আমাকে বলেছে যে আমার ফিজিক্স ম্যাথস নেই, আমি কি করবো? আমি বলছি নট পসিবল, তুমি ওপেন বোর্ডে যাও, আদারওয়াইজ পসিবল না, শেষ। তো ইমিডিয়েটলি তুমি যদি বলো না যে তুমি ফিজিক্স ম্যাথ হবে না, তোমার লাগবে, তো এরা তখনই ছেড়ে দেয়। বুঝতে পেরেছি। তোমাকে তখন দেখতে হবে যে ওপেন বোর্ড অপশন। অফ কোর্স আমাকে ওইখানে যাওয়ার আগে লিমিটেশনস গুলো বুঝে নিতে লাগবে, আদারওয়াইজ হাফ ওয়ে গিয়ে পরে তারপরে ফিরে আসা হবে না। আর এখন যখন ফিজিক্স ম্যাথস নেই, যখন কেউ জানতে পারে যে ফিজিক্স ম্যাথ নেই, তখনই 95% লোক বন্ধ হয়ে যাবে তখন, বিকজ ওদের কাছে আবার পড়াশোনা করা ফিজিক্স ম্যাথস ওপেন বোর্ড একটা রাস্তার দিকে মানে যোগাযোগ করবে। আমি তখন এটাই ভাবি যে লোকেরা যদি ভাবে যে আমার এটা অ্যাকচুয়ালি গোল ছিল পাইলট হওয়া, তাহলে এর মানে এটা গোল ছিল না। হ্যাঁ, সেই 2-3 বছর বয়স থেকে তুমি ছবি কেটে করেছে। আমার এত দিনের একটা ম্যানিফেস্টেশন। আমার ব্যাগ রয়েছে, একটা ব্যাগের মধ্যে সবগুলো টিকেট যা থাকতো, ফ্লাইং করতো অন্যরা, বাবা গেছে সাপোজ কোথাও, মা কোথাও গেছে, এদের আসার পর বোর্ডিং পাসটা দাও। বোর্ডিং পাসটা আমি রাখতাম, ওইগুলো ফটো কেটে রাখতাম। কোনো জায়গায় কোনো প্লেন থাকলে সেটা, ইভেন স্কুলের মধ্যে ওয়ার্ক এডুকেশন একটা তোমার আমাদের ক্লাস হতো, এক্সাম হতো, এটা প্লেন বানিয়ে নিয়ে গেছিলাম আমি বটল দিয়ে। ফটো আমি তোমাকে দিয়ে দেবো ইন কেস আমার যদি থাকে। এইগুলো আমার। আচ্ছা, কথার প্রসঙ্গে জানিয়ে রাখি, যেহেতু নেক্সট ইয়ার ইউ আর গেটিং ম্যারিড, আমি তো বিয়ের তত্ত্ব সাজাই, অনেকেই জানে। তো আমি বিয়ের তত্ত্বের মধ্যে, যেহেতু আমার এই প্লেন ফেন ব্যাপারগুলো ভীষণ আগ্রহী ছিল, আমি চকলেট দিয়ে ট্রাই করেছিলাম। বিকজ প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে বোধহয়, মানে তুমি যে কোম্পানিতে জব করছো ওই কোম্পানির কোনো একজন ক্রু ছিল, এবং তোমাদের কোম্পানির অনেক ক্রুয়ের ক্যাবিন ক্রু বা গ্রাউন্ড স্টাফ যারা ছিল, ওদের বিয়ের তত্ত্ব আমি সাজিয়েছি আর কি। এবং সেখানে আমি খুব সুন্দর করে একটা চকলেট দিয়ে একটা প্লেন বানিয়েছিলাম। মেবি আমার কাছে যদি ছবিটা থাকে আমি আবার অ্যাটাচ করে দেবো এটার মধ্যে। তাহলে আমার জন্য বেস্ট হয়ে গেছে। একটু নিজের প্রমোশনও করতে লাগে। না, এগুলো অবভিয়াসলি দরকার পড়বে। এনিওয়ে, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আশা করছি যে তোমার জার্নিটা মানে আগে আরো অনেক ভালো হোক। তোমার নানা রকম চ্যালেঞ্জেসের গল্প নিয়ে আমরা পরে আবার কোনো সময় বসবো, তোমার হবিসটা নিয়ে বসতে লাগবে আমাদেরকে। ততদিন পর্যন্ত ভালো থাকো, তোমার ক্যারিয়ারে আরো অনেক এগিয়ে যাও। টাটা, বাই বাই। সেম তোমার জন্য। থ্যাংক ইউ।